প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি সোনালী অতীত থেকে মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রাক্তন কাউন্সিলর এবং ফাউন্ডার কাউন্সিলর, ঢাকা সিটি কলেজ থেকে বলছি। প্রিয় বন্ধুরা এবং ছোট ভাই ও বোনেরা, আজ আমরা এমন একজন ব্যক্তির সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব, যিনি সিটি কলেজের স্তম্ভ তৈরি করার ক্ষেত্রে যার অবদান অনেক বেশি এবং সিটি কলেজের দুর্দিনের সময় কাণ্ডারি হিসেবে কাজ করেছেন। যেটা সত্যি কথা, যে সকল স্যারদের এই সিটি কলেজের মধ্যে অবদান হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তাদের মধ্যে অন্যতম এবং ব্যাপক জনপ্রিয় আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রফেসর নূর মোহাম্মদ জায়েদ স্যার। তিনি আজ আমাদের মাঝে উপস্থিত। আজকে স্যারের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, স্যারের অতীত এবং বর্তমান এবং সিটি কলেজের ভাবনা নিয়ে। তো শুরু করা যাক স্যারের সাথে। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি নূর মোহাম্মদ জায়েদ, ঢাকা সিটি কলেজে 1990 সালের মে মাসের সম্ভবত 8 তারিখ আমি জয়েন করি। এর আগে চমৎকার একটা ইন্টারভিউ ফেস করতে হয়। সেই সময় আমি অবশ্য ঢাকা সিটি ব্যাংকে চাকরি করছিলাম। সেই অবস্থা থেকেই এসে ইন্টারভিউ দেই এবং ইন্টারভিউর পরে যখন আমি দেখতে পাই যে আমি চান্স পেয়ে গেছি, তখন সিদ্ধান্ত নেই যে আমি টিচিংয়ে আসব। এর আগে থেকেই অবশ্য ইচ্ছা ছিল। আমি বাই চয়েস টিচিংয়ে আসছি। সিটি কলেজে জয়েন করি মে মাসে 90-এ। এসে এরপর দীর্ঘ 2017 সালের জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ 27 বছর আমি সিটি কলেজে অধ্যাপনা করার সুযোগ পাই এবং ছাত্রছাত্রীদের সাথে দীর্ঘ সময় কাটাই এবং এটাই ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দময় একটা অধ্যায়। তো স্যার, একটা কথা না বললেই নয়, আপনি যখন জয়েন করলেন তখন আমরাও সিটি কলেজের প্রথম ব্যাচ, আপনার মানে স্টুডেন্ট হিসাবে আমরা তখন ইন্টারমিডিয়েটে ভর্তি হই এবং পর্যায়ক্রমে আমরা বিকম পর্যন্ত পড়াশোনা করি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্যার, যখন আপনি জয়েন করছেন তখন আমাদের একটা মানে বেদনাময় কিছু সময় কেটেছে, রাজনৈতিক অস্থিরতা, এবং আমি আমার নিজের চোখে দেখেছি কিভাবে আপনি সেই অস্থিরতাকে মানে মোকাবেলা করেছেন, আপনি এবং আমাদের আরো মানে গুরুজন, যাদের নাম না বললে নয়, প্রিন্সিপাল হাফিজউদ্দিন স্যার, খালেকুজ্জামান স্যার, মিনহাজ স্যার, আরো বেশ কিছু স্যার ছিল, হাফিজ স্যার, হাফিজ স্যার, গাজী স্যার, হ্যাঁ, তাদের কথা না বললেই নয়। এবং তখন আপনি অনেক ইয়াং ছিলেন এবং খুবই এনার্জেটিক ভাবে আপনি সবকিছুই মোকাবেলা করছেন, আমি নিজের চোখে দেখেছি। তো স্যার, সেই সময়কার পড়াশোনা অনেক নষ্ট হয়েছে সিটি কলেজে, তার ভুক্তভোগী আমি নিজেও একজন। আমরা অনেক কষ্ট পেয়েছি। তো ওই দুঃসময়টার ব্যাপারে যদি একটু বলতেন যে কি করে কি হয়ে গেল আর সেখান থেকে কিভাবে আমরা রিকভারি করলাম। আসলে দুঃসময় জীবনে আসেই, সিটি কলেজের জীবনেও এক ব্যাপক দুঃসময় চলে আসছিল। 90-এর সেই সময় এক উত্তাল মুহূর্ত। আমি মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সিটি কলেজে জয়েন করলাম। এসেই বুঝতে পারলাম যে ভিতরে একটা খুবই জটিল রাজনৈতিক, বলতে হবে, একটা ঝামেলা চলছে। তো আমি অবশ্য আমার বুঝে ওঠার আগেই আমাকে কয়েকজন সহকর্মী, যাদের কথা এই মুহূর্তে খুবই স্মরণ হচ্ছে, বিশেষ করে গাজী স্যার এবং সায়েন্স ডিপার্টমেন্টের নুরুজ্জামান ভাই, ওনাদের কথোপকথন থেকে, ওনারা সরাসরি আমাকে কিছু বলেননি, কিন্তু কথোপকথন থেকে আমি বুঝতে পারলাম যে একটি সামান্য বিষয় নিয়ে ভিতরে একটা দলাদলির সৃষ্টি হয়েছে এবং সেই দলাদলি যে কতটুকু খারাপ অবস্থায় যেতে পারে সেরকম ধারণা আসলে আমার ছিল না। তো বুঝতে পারলাম যে ভিতরে শিক্ষকদের মধ্যেও দুটা গ্রুপ তৈরি হয়ে গেছে এবং এই অবস্থায় আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিও দেখে এসেছি
খুব ভালো করে, খুব কাছ থেকে। কারণ নিরু আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং বাবলু ভাই সাথে আমার খুবই ঘনিষ্ঠতা ছিল। তো ওই সময় ওদিকে আমি যদিও সরাসরি রাজনীতিতে জয়েন করি নাই, কিন্তু তাদের সাথে আমার উঠা বসে থাকার কারণে বিএনপির রাজনীতি বা ছাত্র দল যেটাকে বলে, ছাত্র দলের রাজনীতি খুব কাছ থেকে দেখার সুযোগ ছিল আমার। এবং ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল ব্যতীত অন্য কিছু ছিল না। আর যারা ছিল এরশাদের একটা দল, এরশাদ সেই দলের সাথেই লড়াই ছিল তাদের, এবং ওটার মধ্য দিয়ে আসলে ছাত্রদল গড়ে ওঠে। আমি সিটি কলেজে জয়েন করি, সিটি ব্যাংক থেকে কিছুদিন চাকরি করেছিলাম সিটি ব্যাংকে। তো আসলে আমার ওই বাধা ধরা জীবন পছন্দ ছিল না, আমি স্বাধীন এক জীবন ভালোবাসি। তো ভাবছিলাম যে শিক্ষকতা করলেই হয়তো আমি স্বাধীন জীবন পাবো। কারণ আমি লেখাপড়ার সাথে সাথে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে খেলাধুলা করে বড় হয়েছি। শুধু খেলাধুলাই নয়, স্কুলেরও এক ধরনের লিডিং অবস্থায় আমি ছিলাম। স্টুডেন্টরা আমার মানে কি বলবো, বলতেই হচ্ছে যে আমার ব্যাচের স্টুডেন্টরা প্লাস আমার সিনিয়র এবং জুনিয়র সবার সাথে আমার খুবই চমৎকার সম্পর্ক ছিল, যেহেতু আমি খেলার মাঠে ছিলাম। এবং শিক্ষকরা আমাকে খুব বেশি ভালোবাসতেন। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের অ্যাসেম্বলিতে প্রতিদিন সূরা ফাতিহা আমি পড়তাম, মানে আমাকে পড়ানো হতো। তো যে কারণে শিক্ষকরাও আমাকে অন্য রকমের ভালোবাসতেন। প্লাস আমি খুব ভালো ড্রয়িং করতে পারতাম। আমাদের স্কুলে যেহেতু ড্রয়িংটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর ছিল, 3রা সেপ্টেম্বর স্কুলের জন্মদিন হতো, তো সেটাকে আমরা অদ্ভুত সুন্দরভাবে ক্লাসরুমগুলি সাজাতাম। সেটার একটা লিডিং পার্টে আমি ছিলাম, যেহেতু আমি ড্রয়িংয়ে সবসময় হাইয়েস্ট মার্কস পেতাম। যে কারণে বিভিন্ন আমার ক্লাস বা আমার সেকশন ছাড়াও অন্যান্য সেকশনের ড্রয়িংয়ের মানে ডেকোরেশনের দায়িত্ব আমার উপর থাকতো। যাই হোক, সেগুলোর কারণে ইউনিভার্সিটিতে এসেও আমি জিওগ্রাফি পড়ার জন্য সিদ্ধান্ত নেই, যেহেতু আমি খুব ভালো আঁকতে পারি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল যে ওখানে এসেও শিক্ষকদের খুব ভালো নজরে পড়ি। ডক্টর মনিরুজ্জামান মিয়া, ডক্টর আমিনুল ইসলাম, ডক্টর সাজ্জাদুর রশিদ স্যার, এভাবে সব বড় স্যারদের অনেক অনেক আদর আমি পেয়েছি। এবং সেগুলো সঞ্চয় করে আমি ধীরে ধীরে নিজেকে গড়ে তুলতে শুরু করি। এবং ইউনিভার্সিটি জীবন থেকে শিক্ষকতায় আসতে সিদ্ধান্ত নিতে আসলে আমার এক মুহূর্ত দেরি হয় নাই, যদিও ব্যাংকের থেকে অর্ধেক বেতনে আমি সিটি কলেজে চাকরিতে আসি। তুমি যে প্রশ্ন করছো, আমি মাঝে মাঝে আপ্লুত হয়ে যাচ্ছি, অন্যদিকে চলে যাচ্ছি। 90-এর যে সমস্যার কথা বলেছো, এসেই তো 90-এ সমস্যা দেখতে পাই, এবং সেই সমস্যা এতটাই প্রকট হয়ে ওঠে। ভিতরে একটা দুই গ্রুপের মধ্যে টিচারদের মধ্যে গন্ডগোল হয়, এবং তারপর সংসদের একটা আবির্ভাব ঘটার মতো। সেটা থেকেই তাদের অন্য গ্রুপটা, যে গ্রুপটা প্রিন্সিপাল স্যারের পক্ষে ছিল না, সেই গ্রুপটা সাথে কিছু ছাত্র ইনভলভ ছিল, এবং সেই ছাত্ররাই দাবি দেওয়া তুলে যে আমরা সংসদ চাই। এবং সেটাই ছিল সংসদ চাওয়ার আগের মুহূর্তে একটা মারাত্মক ধরনের মারামারি হয়, এবং ছাত্ররা বের হয়ে মারামারি করে, এবং পুলিশ বক্স ভেঙে ফেলে। পরে পুলিশ ঢুকে গিয়ে কলেজের ভিতরে গুলি চালায়, এবং একটা ছাত্র রাস্তাতেই মারা যায়। মানে খুবই একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমার সিটি কলেজের জীবন শুরু হয়, এবং আমিও বুঝতে পারি যে এই মুহূর্তে আমাকে সামনে এসে দাঁড়াতে হবে। কারণ তারুণ্যের যে কি বলবো উদ্দীপ্ত অবস্থা, সেটা তো ছিলই ওই মুহূর্তে। এছাড়াও বলতেই হবে আরেকটা বিষয়, আমি বাংলাদেশের একদম প্রথম দিকের কারাটের ব্ল্যাক বেল্ট, এবং ফেডারেশন থেকে আমি ব্ল্যাক বেল্ট পাই। সো আমার কাছে ওই ধরনের ফাইটিং মোমেন্টটা
আমার জন্য খুব ইন্টারেস্টিং ছিল, এনজয়েবল ছিল বলতে পারেন। কাইন্ড অফ এনজয়েবল, বা আমি খুব সিরিয়াসলি নিয়েছিলাম আসলে। মনুষ্য আপনি ডিফেন্সটা তো জানেন কিভাবে শিক্ষিত হয়, সেটাই। এবং তখনই আপনার সাহসটা বেড়ে আসে যখন মানুষের জন্য মারামারির জন্য না, সবাইকে বোঝাবার জন্য। অবশ্যই, এই অবশ্যই। এরকম না না ঠিক এই বিষয়টা বুঝছি, কিন্তু একটা বিষয়টা মাঝে মাঝে নাড়া দেয়। আমাদের খুব প্রিয় আরেকটা কলেজ ঢাকা কলেজ বা আইডিয়াল কলেজ আশেপাশে, তো আমাদের ছেলে মেয়েরা মানে মাঝে মাঝে দেখি ছেলেরা বিনা কারণে ঝগড়া করছে। তো আমি এই বিষয়টা তখন আপনি যারা ছিলেন লেকচার হিসেবে যারা জয়েন করেছেন বেশ কয়েকজন স্যার, আপনি নিজেও উদ্যোগী থামাতে পারতেন, এবং প্রিন্সিপাল স্যার তো ছিলই। ইদানিং কালে দেখছি এই জিনিসটা এতই তীব্রতা, মানে কেন বুঝি না, মানে আমাদের ছাত্র শিক্ষকের মধ্যে কি কোথাও দূরত্ব তৈরি হইলো কিনা তা আমি বুঝতেছি না। আগে তো আমাদের এরকম ছিল না, আগে হয়তো 2-4-5 জন দূরত্ব তৈরি করছে, এখন মনে হচ্ছে এটা পুরো একটা গ্রুপ বা ব্যাচ, বিশাল ব্যাচ, মানে ছাত্রদের সাথে আমি কোনো সম্পর্কই নেই। আমি তো বেশ কিছু বছর দেশের বাইরে, সো দেশের এই বর্তমান অবস্থা আমি অতটা বলতে পারবো না, তবে আগেরটা যদি বলি, মূলত ঢাকা কলেজ, এবং আমি নিজেও ঢাকা কলেজের ছাত্র, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল এবং ঢাকা কলেজ আমার শিক্ষা প্রতিষ্ঠান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। তো যেটা হয়েছে, আমরা দেখেছি যে একটা সময় পর্যন্ত সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে কিছু কথা কাটাকাটি নিয়ে, কিছু কোনো মেয়েকে কমেন্ট করেছে, যেহেতু সিটি কলেজে মেয়েরা পড়ে, ঢাকা কলেজে মেয়েরা পড়ে না, মেয়েদেরকে কমেন্ট করেছে, সেগুলো নিয়ে ছেলেরা আলটিমেটলি একদম ফাইটিং পজিশনে চলে গেছে। আমরা সেই ক্ষেত্রে শিক্ষকরা, বিশেষ করে ঢাকা সিটি কলেজের শিক্ষকরা, প্রথম অবস্থাতে আমরা বের হয়ে চেষ্টা করেছি সরাসরি স্টুডেন্টদেরকে নিবৃত্ত করতে, এবং ঢাকা কলেজের সাথে আমরা শিক্ষকরাও ফেস করেছি। ওখানে যেহেতু এখানে যেহেতু শুধু ইন্টারমিডিয়েট লেভেল ছিল, আর খুবই অল্প সংখ্যক ডিগ্রি স্টুডেন্ট ছিল, সেই সময় ডিগ্রি লেভেলের স্টুডেন্ট ছিল, এর উপরে আন্ডারগ্রেড লেভেলের স্টুডেন্ট ছিল না সেই সময়ের কথা বলছি। তো তখন সায়েন্সে আমি যতটুকু জানি স্যার, সায়েন্সে বিএ মানে বিএসসি তে হয়তো 20-25 জন, 30 জন, অল্প সময়, এবং আর্টসও দেখা গেছে 30-35-40 জন। কিন্তু Right. আমরা যারা বিকমে পড়াশোনা করছি তখন এটা ছিল, ওটা ছিল 5000 এর কাছাকাছি যথেষ্ট ছিল। হ্যাঁ। কিন্তু ঢাকা কলেজে যেটা হচ্ছে যে ওদের তো হোস্টেল বেসড কলেজ, এবং অনেক স্টুডেন্ট ওখানে থাকে সবসময়, থাকে। এবং দেখা যেত যে মারামারি শুরু করলে একটা পর্যায়ে কঠিন মারামারির অবস্থা তৈরি হতো সেই সব কারণে। আমরা সরাসরি ফেস করতাম। এরপরে এখানকার 5টা কলেজকে নিয়ে আইডিয়াল কলেজও তার মধ্যে একটা, মুন্সি আব্দুর রহমান, ওই কলেজগুলো, ওখানে 2টা কলেজ, এই সবগুলোকে একত্র করে আমরা কমিটি করে, ভিজিলেন্স টিম করে এই মারামারি থেকে স্টুডেন্টদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছি অনেকভাবে, এবং শিক্ষকদের মধ্যে সব কলেজের শিক্ষকরা একত্র হয়ে গাড়ি নিয়ে ঘুরে ওরা যেন বাইরে আড্ডা দিতে না পারে সেই সমস্ত দিক চেষ্টা করা হয়েছে নানাভাবে। কিছুদিন দেখা গেছে যে ভালোই ফল পাওয়া গেছে, আর আবারও দেখা যাচ্ছে ওরা একেবারে বাঁধ ভেঙে সেই মারামারির দিকে এগিয়ে যাচ্ছে। আসলে একটা জিনিস আমার কাছে মনে হয় বলা দরকার, সেটা হচ্ছে যে এসব মারামারি করে লাভটা কোথায়? ক্ষতি ছাড়া কি আসলে কোনো লাভ আছে? আসলে তো নাই। আমাদের ছাত্ররা যদি শুধু বুঝতে পারে অন্তর থেকে যে আমি মারামারি করব না, বা আমি ওর মধ্যে যাব না, আমি এটা থেকে নিজেকে বিরত রাখবো এবং বন্ধুদেরকেও বিরত করব, আমার মনে হয় তাহলে এই প্রবলেম সলভ করা সম্ভব। এবং আস্তে আস্তে এইটা যদি নিজেদের মধ্যে ভাইরাল করা যায়, এখন তো ভাইরাল করার অনেক সুযোগ, একটা সেন্টিমেন্টালি এই জিনিসটাকে যদি ইউজ করা যায়, মোটিভেশন করা যায়, আমার মনে হয় এটা ছাত্রদেরকেই করতে হবে। শিক্ষকদের তো সহযোগিতা নিশ্চয়ই থাকবে। আমি আশা করি এখনও যারা আছেন এই সব কলেজগুলোতে, 5টা কলেজে, তারা সবাই আমার সাথে একমত হবেন যে আসলেই ছাত্ররা যদি এগিয়ে আসে, শিক্ষকরা তাদের পাশে অবশ্যই থাকবে আমার, এবং এই প্রবলেম সলভ হয়। এতে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় এই রাস্তায় চলাচল করা মানুষগুলো, কারণ এটা একটা হাব। ঢাকা সিটির ইস্ট ওয়েস্ট ডিরেকশনে অন্য কোনো রাস্তাই নাই, যদিও পান্থপথ আছে,
সেটাও ছাড়া ইস্ট ওয়েস্ট ডিরেকশনের রোড খুব একটা নাই। আমাদের ইস্টের ওয়েস্টের যে এলাকাগুলো সেগুলো থেকে ধানমন্ডি 2 দিয়ে বের হয়ে যেতেই হয়, এবং নিউ মার্কেট হয়ে একদিকে যাওয়া যায়, আর সেন্ট্রাল রোড হয়ে বা এলিফ্যান্ট রোড হয়ে যাওয়া যায়। তো ওই হাবটা কোনো কারণে বন্ধ হলে সারা সিটি আসলে কলাপস হয়ে যায়, এবং এতে করে মানুষের অনেক অনেক দুর্দশা হয়, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, দোকানিরা ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে ওই অঞ্চলটা পুরোটা একটা মার্কেট প্লেস। ওখানে আমি রিসেন্টলি শুনলাম কিছু মার্কেটের লোকজন বলতেছিল যে মার্কেট প্লেসে নাকি মারামারি যখন চলে তখন কিছু লুটতরাজও নাকি হয়। আমি রিসেন্টলি এই কথা শুনে খুবই দুঃখ পেয়েছি। আমি জানি যে ছাত্ররা এটা করতেই পারে না, কিন্তু এইসব সুযোগ সন্ধানী লোক তো থাকবেই, এটা করতেই পারে। এই সমস্ত জিনিসের প্রতিও স্টুডেন্টদের খুবই নজর দেওয়া উচিত, এবং এগুলো একেবারেই স্টপ হওয়া উচিত, একেবারেই বন্ধ করা উচিত। না, এটা তো স্বাভাবিক প্রশ্নই যে আসলে শিক্ষা গ্রহণ করতে এসে আমরা কি করছি, এটা তো আসলে বোঝা উচিত সবারই, কারণ এই সময়টা আসলে গড়তে হবে, এর বাইরে কিছু নাই। সে নিজেকে গড়ার সময়, গড়ার সময়টা যদি নষ্ট করে দিই, আমি নিজেকে গড়লে দেশকে গড়া যাবে, হ্যাঁ। দেশকে গড়লে সমাজ সমাজ গড়বে, গর্বিত হবে, এটাই স্বাভাবিক। এবং সব কিছু একটার সাথে একটা স্তরে স্তরে সাজানো। আমরা তো মারামারি করছি, মারামারি করি নেই বললে অন্যায় হবে, কিন্তু আমরা ন্যায়ের জন্য মারামারি করছি, কোনো অন্যায় কিছুর জন্য নয়। আমরা প্রথমে চেষ্টা করছি সবসময় টেবিলে বসে সলভ করতে, কোনো কোনো পর্যায়ে যখন হয় নাই তখন মারামারি করতে হয়েছে, মারামারির পর্যায়ে আবার সম্পর্ক তৈরি হয়েছে, বন্ধুত্ব তৈরি হয়েছে, এবং চমৎকার বন্ধুত্ব তৈরি হয়েছে। স্যার, এই পর্যায়ে একটা কথা না বললে নয়, আমি একটা সিচুয়েশন সম্পর্কে একটু জানতে চাইছি। সেটা হচ্ছে স্যার, 90-এর এই মানে আন্দোলনটার সময় যখন সংসদ আসলো, আমরা প্রায় 7 মাসের মতো পড়াশোনা করতে পারিনি। তখনকার যে মানে কষ্ট বা বেদনা, স্যাররা যেমন বেদনা নিয়ে মানে আসতেন কলেজে, আবার বেদনা নিয়েই বাসায় ফেরত যেতেন, কিন্তু কখনো ক্লাস পড়াতে পারতেন না, আমরা নিজেরাও পড়তে পারতাম না। সিটি কলেজে 57 সাল থেকে স্থাপিত, আমি যদি ভুল না বলে থাকি, এবং আজকে 26 সাল পর্যন্ত চলতেছে। এই দীর্ঘ রাস্তায় 68 বছর কি 69 বছর হবে, এই মানে এত বড় মানে সময়ের মধ্যে একমাত্র 90 সালেই সিটি কলেজের একটা কলঙ্কময় 7 মাস কেটেছে। এই সময়টা বিষয় একটু বলবেন, আর এই উত্তরণটা কি করে হলো? আমি যত শুনেছি তৎকালীন বিএনপির কোন একজন রাজনৈতিক নেতা তার ভাগনা বা ভাতিজা আমার সাথে পড়তেন, এটা আমাকে প্রিন্সিপাল স্যারও বলেছেন, খালিদুজ্জামান স্যার বলেছেন। ওর সহায়তা বিষয়টার একটু সমাধান হয়েছে পরবর্তী সময়। আমি জানি না যতটুকু মানে সংসদটাকে চলে যাওয়ার পেছনে আর কি। আসলে সেটা না, আমরা অন্যভাবে সব স্যারও করতে পারবেন। এইটা কিভাবে হইল? আচ্ছা, দুঃসময় বিভিন্ন জানতে চাচ্ছি, আর উত্তরণের বিষয়টা জানতে চাচ্ছি। তো ওরা 90-তে যখন ছাত্ররা এসে বলল প্রিন্সিপাল স্যারকে যে আমরা সংসদ চাই, তো স্যারের সাথে সাথেই রাজি হলেন যে ঠিক আছে, সংসদ দেওয়া হবে। আমাদেরকে স্যার ডাকলেন যে সংসদ দেওয়ার ব্যাপারে কী করা লাগবে সমস্ত কিছু রেডি করেন। আমরা সংসদের তৈরি করার জন্য যা যা দরকার, একটা ভোটের জন্য একটা ইলেকশন কমিশন তৈরি করা হলো শিক্ষকদেরকে নিয়ে, এবং ভোটার লিস্ট কীভাবে হবে ভোটার লিস্ট তৈরি করা হলো, ভোটিংয়ের জন্য ভোটের বক্সগুলো তৈরি করা হলো, স্টিল দিয়ে আমরা বক্স তৈরি করলাম, আমার স্পষ্ট মনে আছে, অর্ডার দিয়ে সেগুলো বানানো হলো। এবং ইলেকশন কমিশন যেভাবে তখনকার সময়ে ভোট অ্যারেঞ্জ করতেন, আমরা সব নর্মসগুলোকে এক এক করে ভালো করে দেখে ভোটের জন্য সমস্ত প্রিপারেশন নিই। আমরা তারপর জানাই যে ভোট হবে, এবং সংসদে কয়টা সিট হবে, কয়টা ইয়ে হবে, সব কিছু ঠিক করে দেওয়া হয়, এবং ইলেকশন করা হয়। ইলেকশনের সময় দেখা যায় যে বিএনপি অর্থাৎ ছাত্রদল জয়লাভ করে, ফুল প্যানেল জয়লাভ করে, যদিও সেখানে আওয়ামী লীগ অর্থাৎ ছাত্রলীগ এবং ইয়েরা এছাড়াও স্বতন্ত্ররা অনেকে এবং খুব চমৎকারভাবে ভোটের ব্যবস্থা করা হয়, ভোট হয়ও। এবং ভোটের সময় আমরা শিক্ষকরা, বিশেষ করে আজকে নাম না বললেই নয়, প্রয়াত জনাব হাফিজউদ্দিন স্যার, যার কথা না বললেই হবে না, উনি সমস্ত আমাদের লিডার ছিলেন। আর এই সময় আমরা যারা একেবারে ইয়াং জয়েন করেছিলাম, তাদের মধ্যে আমার সাথে ছিল আরও বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে
পাশ করে এসেছিল। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলে একটা সাবজেক্ট ছিল ওই সময়। তো ওর ডাক নাম ছিল পিনু, ভালো নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, যাই হোক পিনু। এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছিল, কী নাম তোমার ওই স্যার? না, মশিউর স্যার আগে থেকে ছিলেন, ওই যে ডিপার্টমেন্ট সম্ভবত ম্যানেজমেন্ট। ও চলে গেছিল, ওই সেক্রেটারি হয়েছে যে জয়েন্ট ও মোহাম্মদ আলী স্যার। মোহাম্মদ আলী ছাড়াও আর কলেজের ভিতরে যারা ইয়াং ছিলেন, বিশেষ করে মশির ভাই, উনিও প্রয়াত এখন। আরিফ, সেও মারা গেছে। এবং ইয়ান্টু সরকার, উনিও মারা গেছেন। আজকে আমার এই কলিগদের কথা বারবার স্মরণ হচ্ছে। আর বিশেষ করে সাইকোলজি ডিপার্টমেন্টের হাফিজ, সে আমার ঘনিষ্ঠ বন্ধু। এছাড়াও আমার সাথেই জয়েন করেছিল স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে নাসিম যদি একটু অতটা সাহসী মানুষ ছিল না, যদি ওর সব দিক থেকে আমাদের সাথে একাত্মতা ছিল, কিন্তু ও একটু ইয়ে করতো, হ্যাঁ একটু ভয় পেতো, পিছনে থাকতো, বাট পাশেই থাকতো সবসময়। ভালো, খুবই ভালো শিক্ষক। যাই হোক, তো এই আমাদের একটা গ্রুপ বলতে হবে। সেই সময় আমরা একদম সামনে বুক পেতে দিই, এবং সেদিন মনে আছে যে প্রচণ্ড বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যেও আমরা গেট আগলে রাখি, আর ওদিকে ভোট চলতে থাকে। ভোটের পর খুবই দুঃখজনক, নেককারজনক একটা অবস্থার সৃষ্টি হয়। যারা সংসদে আসে, আমি তাদের নাম একজনের তুলতে চাই না, কারণ তাদের মধ্যে একজন তো স্পট ডেড ছিল, একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। আমি আচ্ছা সেটা সংক্ষেপে একটু বলবো, যেহেতু আমার সেখানে বিশেষ অভিজ্ঞতা রয়েছে। আর ওদিকে আরও পুরনোদের মধ্যে খুবই সক্রিয় ছিলেন খালেকুজ্জামান ভাই এবং আখতারুল ইসলাম ভাই, যার কথা না বললেই হবে না। আখতারুল ইসলাম ভাই আসলে খুবই সাহসী মানুষ। এবং ওদিকে ছিলেন হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট, কি নাম? শফিক ভাই, শফিকুল ইসলাম ভাই। এই এনারা তখন তো আবু সালে স্যারও ছিলেন বোধহয়, বেশি ফিল্ডে আসতেন না। ওনারা বিশেষ করে সিনিয়রদের মধ্যে ওনারা অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন। এদিকে মিনহাজ ভাই বলতে হবে, যদিও খুব সিনিয়র নয় আমার, তারপরেও মিনহাজ ভাই সার্বক্ষণিক মানে আমাদের যে গ্রুপ, সেই গ্রুপে মানে ফাইটিং গ্রুপ বলা যেতে পারে, বা ফাইট ডিফেন্স গ্রুপ, ফাইট গ্রুপ বলা যাবে না, ডিফেন্স গ্রুপ। আমাদের এই গ্রুপে একাত্ম হয়ে সাংঘাতিকভাবে কাজ করে। এবং আমাদের ম্যাডামদের মধ্যে উনিও প্রয়াত, উনিও ইন্তেকাল করেছেন বলতে হবে, বিশেষ করে বাংলা ডিপার্টমেন্টের তোহরা আপা এবং নীলুফার আপা, বড় আপারা সবাই বলতে হবে, ওনারাও সক্রিয় ভূমিকা পালন করেছেন। আমাদের গায়ে একটা ফুলের টোকা যেন না লাগে, সেই জন্য তাদের যে চেষ্টা এবং এক ধরনের মারাত্মক এক লড়াইয়ের মধ্যে আসলে আমরা নেমে গেছিলাম। তারপরে যেটা হলো, কিছুদিনের মধ্যেই এলিফ্যান্ট রোড অঞ্চল এবং ধানমন্ডি 4 নম্বর এই অঞ্চলে আমাদের সংসদের ছাত্ররা চাঁদাবাজি শুরু করে, খুবই সুস্পষ্টভাবে বলতেই হবে। এবং সেই চাঁদাবাজির পর্যায়ে এমন কমপ্লেন আসতে থাকে এবং এমন একটা অবস্থা সৃষ্টি হয় যে আমাদেরকে ইনভলভ হতে হয় এগুলোকে থামানোর জন্য। এবং এই থামানোর কাজে আমরা চেষ্টা করতে করতে এক পর্যায়ে আমরা দেখি যে তারা অস্ত্র ব্যবহার করতে শুরু করে বিভিন্ন জায়গায়। এবং অস্ত্রসহ একদিন আমাকে, ওরা মিছিল করতে, আমরা ওদেরকে অবাঞ্ছিত ঘোষণা করি যে কলেজে ওদেরকে ঢুকতে দেওয়া হবে না। তারপর ওরা চেষ্টা করে মিছিল করে 2 নম্বর রোডে। আমরা মিছিলের মধ্যেও মিছিল ছত্রভঙ্গ করার জন্য দৌড়ে আগায় যাই এবং ওরাও পালায় যায়। এবং এক পর্যায়ে ওদের একজনকে আমি অস্ত্রসহ ধরে নিয়ে আসি, কলেজের ভিতরে আনার চেষ্টা করতে থাকি। সে চিৎকার করতে থাকে যে আমার এই অস্ত্রটা শিগগিরই কেউ নিয়ে যাও, জাহিদ স্যার আমাকে ধরে নিয়ে যাচ্ছে। তো সে তারপরে অস্ত্র ছুঁড়ে ফেলে দেয়, আর কেউ একজন নিয়ে যায় ওর হাতের অস্ত্রটা, আর আমি ওকে ধরে নিয়ে আসি। এরপরে যেটা হয়, আমি আবার বের হই যখন, পরে বুঝতে পারি যে ওরা আক্রমণাত্মক অবস্থায় আছে। আমি ওদের পিছনে দৌড় শুরু করি, এবং আমার সাথে ইয়ান্ট্রু পিছনে ছিলেন এবং হাফিজও ছিল, আমার স্পষ্ট মনে আছে, এবং আরিফ
আরিফও ছিল আমার সাথে। আমরা দৌড়ে 2 নম্বর রোড মিরপুর রোডের দিকে দৌড় শুরু করি এবং ওই আলিয়াস ফ্রান্সিস পর্যন্ত ওদেরকে দৌড়াতে নিয়ে যায়, কিন্তু ওরা ওই মুহূর্তে একটা ককটেল থ্রো করে আমাকে। আচ্ছা, ঘুরিয়ে একটা ব্যাগের মধ্যে ছিল ককটেলটা, একটা পলি ব্যাগে, ওটা সহ ককটেলটা মারে। আর ওখানে যে বইয়ের দোকানটা, ওইটার গায়ে এসে ককটেলটা লাগে, বাস্ট করে। আর আমিও লাফায় কোনোভাবে বইয়ের দোকানটার ভিতরে ঢুকে গিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করি। তারপরে আবার দৌড় শুরু করি এবং ওই দিনই ছিল লাস্ট দিন। এরপর থেকে ওরা আর আসতে পারে না। কিন্তু আমরা দেখলাম এটা আইনগতভাবে সুন্দর হচ্ছে না। পরে আমরা একটা ইলেকশন দেই, রেফারেন্ডাম, যে ছাত্ররা কি চায়, ছাত্ররা কি সংসদ চায় না চায় না। এটা তো নিশ্চয়ই না ভোট 93-তে ঘটলো ঘটনাটা, এটা শুধু 2 বছর পার হওয়ার পর। হ্যাঁ, 2 বছর ধরে আমরা ওই লড়াই। আমরা যখন বিকমে ভর্তি হই তখন নতুন করে দেখলাম যে ওরা আবার পায়তারা করতেছে সংসদ দেওয়ার জন্য। আপনার মনে আছে বোধহয় হ্যাঁ। একদিন সকালবেলা, আপনার মনে আছে, আমি নাম বলবো না, ছাত্র সংসদের কোনো একজন নেতা সিটি কলেজের ভিতরে ঢুকেই বসছিল। ঢুকে পড়ার সাথে সাথে নিচে আমি আর আপনি সম্ভবত কথা বলতেছেন বা কিছু একটা হবে, এই মুহূর্তে সে ঢুকতেছিল, তখন আপনি বললেন রাজাক ওই যে ওরা আবার ঢুকছে, ধরো, মানে আপনি একটা ডাক দিচ্ছেন, আমি বোধহয় সামনে বাঁশ না ইট পাইছিলাম স্যার, আমার যত মনে পড়ে। সাথে সাথে আরিফিন স্যার দৌড়ে আসলো, নাবেদ ছিল দোতলায়, ও আবার দৌড়ে আসলো, ওরা আমাদের মানে চিৎকার শুনে দৌড়ে পালায় গেল, এতটুকু আমার স্পষ্ট মনে আছে। সেই মানে ওই সময়টা ছিল খুবই দুঃখজনক অবস্থা। আমরা এক পর্যায়ে ওদের যারা শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করছিল, বিশেষ করে হাফিজ এবং আরিফকে তারা আক্রমণ করছিল, ওরা দুজনেই আহত হয়েছিল। আমার কাছে একটা ছবি আছে, আমি ওই ছবিটা দিব, ছবিটা তোমাদের রাখা দরকার আছে। আমরা তারপরে একটা মিছিল বের করি শিক্ষকদেরকে, আমি লিড করে মিছিলটা নিয়ে বের হই শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে, এবং একটা রিক্সার মধ্যে হাফিজুর রহমান এবং আরিফকে শামসুল আরিফিন চৌধুরী, ওদের দুজনকে আমি রিক্সায় বসায় তারপর একটা মিছিল বের করি। এবং তারপরে সেই রাত্রে আমরা ধানমন্ডি থানায় যাই, অবরোধ করি ধানমন্ডি থানা, সমস্ত শিক্ষকরা গিয়ে বসে থাকি, শান্তিপূর্ণভাবে বসে থাকি, যে ওদেরকে না ধরা পর্যন্ত আমরা থানা থেকে বেরোবো না, এরকমভাবে ওদেরকে পুলিশকে চাপ প্রয়োগ করতে বাধ্য হই। এবং এই সমস্ত মানে মুখে যেভাবে বলা যাচ্ছে সেই রকম ছিল না আসলে, সেই মুহূর্তগুলো ছিল ভয়াবহ এবং ওরা ছিল সাংঘাতিক মারমুখী, এবং শিক্ষকরা ছিল কলেজকে কিভাবে রক্ষা করা হবে সেই জন্য আমরা সেই লড়াইয়ে অংশগ্রহণ করেছিলাম। এক অদ্ভুত এক মুহূর্ত। আর বেশি নাই বলি, কারণ কষ্টের দিনগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে নতুন এক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য, এবং সেইখানে আমরা একটা দীর্ঘ আলোচনার মাধ্যমে একটা কাউন্সিল তৈরি করার চেষ্টা করি, ছাত্র কাউন্সিল, এবং সেই ছাত্র কাউন্সিলের একটা রূপরেখা তৈরি হয়, এবং সেখানে খালেকুজ্জামান ভাইয়ের বিশাল অবদান ছিল, এবং সেগুলো তৈরি করে ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা শুরু হয়। প্রতিটা ক্লাসে, যেহেতু আমাদের কলেজে সেমিস্টার সিস্টেম ছিল এবং একজন করে ক্লাস টিচার ছিলেন, ক্লাস টিচারদের সাথে ছাত্র কাউন্সিল কারা আসবে সেটা ডিসিশন হয়, যে যাদের কলেজের ফার্স্ট পরীক্ষায় অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যারা ভালো, সবচেয়ে ভালো আর আরেকটা হচ্ছে জনপ্রিয়তার মাধ্যমে কেউ আসে না, আর হচ্ছে যারা ক্লাস অ্যাটেন্ডেন্সে 100% এই 2 ক্রাইটেরিয়াকে আমরা ধরে নিয়ে ছাত্র কাউন্সিল গঠন করি ফার্স্ট সেমিস্টার পরেই, এবং সেটা দিয়ে শুরু হয়। এবং আমার যতদূর খুব ভালো মনে আছে যে আমার প্রিয় রাজ্জাক এবং নাবেদ ওরা ছাত্র কাউন্সিলে প্রথম ছাত্র কাউন্সিলে আসে। এছাড়াও আরও অনেকে আসে, যদিও সবার কথা খুব বেশি মনে নাই, অনেক দিন আগের কথা। আর আমাদের তো বয়স হয়ে গেছে, আমি তো অলমোস্ট 65, 33-34 বছর হয়ে গেছে স্যার আমরা সিটি কলেজে আসছি। তো যখন এটা গড়ে তোলা হলো, এবং এটা এখনো হয়তো চলছে, আমি জানি না সিটি কলেজের বর্তমান অবস্থা সম্বন্ধে আমি খুব বেশি ওয়াকিবহাল নয়, সো আমি কিছু বলতে পারবো না। দেশের অবস্থার সাথে কলেজগুলোর অবস্থার বিরাট এক পরিবর্তন হয়েছে, আমি দেখেছি বাইরে থেকে। তো সেগুলো কতটুকু ভালো কতটুকু খারাপ সেগুলো বলার সময় এখনো আসে নাই। তো যাই হোক, সেগুলো চলুক। দেশে একটা নিয়মতান্ত্রিক সরকার তৈরি হলে হয়তো সেগুলো সবই সুন্দরভাবে সমস্যা সমাধান হবে আশা করি। আমি খুবই হোপফুল, আমি আসলে খুবই পজিটিভ মানুষ,
সব কিছুকে খুব ভালো করে, ভালো দিকটা আগে দেখতে চাই, খারাপ দিকটা পরে দেখতে চাই। এটা আর কি আমার চারিত্রিক বৈশিষ্ট্য বলা যেতে পারে। তবে এই পর্যায়ে একটা জিনিস স্যার মানে না বললেই নয়, মানে তখন আমার চোখে দেখা যখন আমরা মানে ছাত্র সংসদকে মোটামুটি শেষ হওয়ার পরে যে কাউন্সিল হলো এবং নবীনবরণ হলো, আমার অনেকগুলো প্রোগ্রাম হলো, তখন মনে হচ্ছে স্যার প্রত্যেকটা দিন আমাদের কাছে ঈদের দিন মনে হয়েছে। যারা নাকি আমরা সিটি কলেজে 7 মাস পড়তে পারিনি, কিন্তু বিকমে সে যখন ভর্তি হলাম আর এই সংসদ চলার পর আমরা কাউন্সিলর, তখন মনে হচ্ছে প্রত্যেকটা দিনই আমার কাছে ঈদের দিন মনে হয়েছে। আমরা প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু সেভাবে ভাবছি, কারণ আবার সংসদ আসলে তো আবার 6-7 মাস বন্ধ থাকবে কলেজ, এই একটা ভয় ছিল। আর সেকেন্ডলি যেটা বলবো যে সভাপতি আমি স্পোর্টস ডিপার্টমেন্টে ছিলাম, আমার স্পোর্টস ডিপার্টমেন্টের চিফ ছিল গাজী স্যার, সেকেন্ড ম্যান আপনি ছিলেন, পুরো ডিপার্টমেন্ট আপনিই চালাতেন। আপনার সাথে আমার তখন থেকে আরো বেশি সখ্যতা। আর আপনার আমার মনে পড়ে ইন্টারভিউতে আপনার বাসায় কি প্রথম ব্যাচের প্রথম ছাত্রই ছিলাম আমি যদি না ভুল করে থাকি। মানে তখন জিওগ্রাফি অনেক বুঝতাম না অনেক কিছু, তখন যাই হোক আপনার কাছে জোর করে, আমার মনে আছে স্যার পড়াইতাম না, যে ক্লাসে যা পড়াবো সেটাই পড়ো, আমি জোর করে স্যারের বাসায় যেতাম। তো যাই হোক আমার জিনিস এখনো মনে আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্যার, আমি এখনো মানে স্যার আমার মাঝে মাঝে খুব মানে মানে ভালো লাগে এখন যে সেই যে স্মৃতি তৈরি হয়ে গেল আর কোনো সমস্যা হয়নি, এটা ভাবতে অবাক লাগে যে তখনকার এই সিচুয়েশনের মধ্যে মানে মানে অংশীদার হিসাবে আপনি বা আমরা ছিলাম, এটা ভাবতে অনেক অনেক অবাক লাগে। আমি একটু বলি, যোগ করি। হাফিজউদ্দিন স্যার আসলে একটা অদ্ভুত নতুন ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলে সারা দেশে, যেখানে অন্যায়ভাবে বা অনিয়মতান্ত্রিকভাবে সব কিছু হয়, সেখানে ভর্তি প্রক্রিয়াকে আমরা এতটাই কন্ট্রোল করি যে একটি ভর্তিও অনিয়মতান্ত্রিকভাবে হবে না। এবং সেটা করতে গিয়ে আমাদেরকে প্রচণ্ড রকমের সজাগ এবং লড়াইয়ের সম্মুখীন হতে হতো। তো হাফিজউদ্দিন স্যারের কথা না বললেই নয়। স্যারের আমি এবার আসার পরেই আমার প্রিয় ছাত্র নঈম, এই মুহূর্তে সে সিটি কলেজের শিক্ষক, বিবিএ ডিপার্টমেন্টে আছে। তো নঈম সেদিন আমার সাথে কফি, আমাকে নিয়ে একটা কফি শপে নিয়ে যায়, আমার সাথে কয়েক ঘন্টা সময় কাটায়, সে তার মূল্যবান সময় আমাকে দেয়। যাই হোক, তো নঈম বলতেছিল যে স্যার, আমরা দেখতাম কোথা থেকে যেন হাফিজউদ্দিন স্যার খালি চিৎকার দিয়ে উঠতো যে জায়েদ সাহেব আর মিনহাজ ভাই আর মিনহাজ স্যার আর আপনি কোথা থেকে যেন রেডি হয়ে যেতেন। হ্যাঁ, আমার একটা স্মৃতি মনে পড়ে গেল। তখন ভর্তি প্রক্রিয়া চলছে, তো কোনো কেউ হয়তো একটা ইটের টুকরা থ্রো করছে আমাদের দিকে, এবং সেটা এসে মিনহাজ ভাইয়ের মাথায় লাগে এবং কপাল ফেটে যায়। এবং আমি যে ওইটা থ্রো করে, সৌভাগ্যবশত আমি তাকে থ্রো করার সময় দেখতে পাই, এবং আমি মুহূর্তের মধ্যে তাকে ধরতে পারি, মানে ধরে নিয়ে আসতে পারি। যদিও তাকে আমরা কোনো অ্যাসল্ট করি নাই, বাট তাকে শুধু নিয়ে এসে বোঝানোর চেষ্টা করি যে একজন শিক্ষকের গায়ে একটা ইট ছুঁড়ে মারা যে কত বড় অপরাধ, এবং সেটা কতটা ক্ষতির কারণ হতে পারে। আমরা কি কোনো অন্যায় করার চেষ্টা করতেছি না ন্যায়ের জন্য লড়তেছি, সেটা তাদেরকে বোঝানো হয়। এবং আমার মনে পড়ে সেই ব্যক্তি চোখ দিয়ে পানি পড়তেছিল, সে বুঝতে পারে যে সে কত বড় অন্যায় করেছে, যে একটা দ্বীপের মতো সিটি কলেজ, একটা ন্যায়ের প্রতিষ্ঠান গড়ে উঠেছে সারা বাংলাদেশের অন্যায়ের মাঝে, সেই জায়গায় সে একটা অন্যায় করেছে। তো সেটাকে তাকে আমরা বুঝাইতে পারছিলাম সেদিন। যাই হোক, আমরা দীর্ঘদিন লড়াই করছি সিটি কলেজকে ন্যায়ভাবে চালানোর জন্য। তারপরে রাজনৈতিক কারণে, দেশের রাজনৈতিক কারণে সেই ন্যায়ের অবস্থা থেকে আস্তে আস্তে সিটি কলেজের ভিতরে অন্যায় ঢুকতে শুরু করে, অনিয়মতান্ত্রিকতা ঢুকতে শুরু করে। এবং আজকে বলতেই হচ্ছে, ছাত্রছাত্রীদের জন্যই বলছি, হয়তো একদিন দেশ ন্যায়ের পথে যাবে, আমি জানি না কবে। I don't really expect, আমি এখনো ইয়ে করতে পারি না যে এটা কত সময় লাগবে, কারণ আমি এমন এক দেশে এখন থাকি যেখানে সমস্ত কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দিয়ে হয়। দু একটা ইনসিডেন্টস হয় যেগুলোকে ফলো করে পত্রপত্রিকায় দেখানো হয় পত্রপত্রিকার ব্যবসার জন্য, কিন্তু এছাড়া ওখানে সত্যি সত্যি মানুষ নিরাপদে
যে কোনো সময় ঘর থেকে বের হতে পারে, ঘরে আসতে পারে, এটা হলো বড় ঘরে আসতে পারে। স্যার আমি একটু একটু ব্রেক থ্রু করবো, সেটা হচ্ছে এরকম যে আপনি তো স্পোর্টসম্যান, মানে এটা না বললেই নয়। সেটা হচ্ছে যে স্যার এই 57 সাল থেকে 26 সাল পর্যন্ত আমার মনে হয় না মানে স্বাধীনভাবে কোনো ডিপার্টমেন্ট শান্তি মতো চলছে কিনা। এবার আপনার মতো এটা সৌভাগ্য, আমার তো আরো বেশি সৌভাগ্য যে সিটি কলেজে ওই সময়টা কাউন্সিল হওয়ার পরে অন্য সব ডিপার্টমেন্ট মোটামুটি মানে পার পেয়ে যেত, বোঝা যেত না, কিন্তু স্পোর্টসটা বোঝা গেছে কিন্তু, এবং সেটা আপনার আমাকে কল্যাণে, বলতেই হচ্ছে। আপনার কল্যাণে। না, ওই সময় আমি system একক আমাকে বলে। একক ইয়ে নিব না বা বলবো না। আমি গাজী স্যারকে আমি সেই ক্ষেত্রে আমার অগ্রজ হিসাবে অত্যন্ত সম্মান করি। আমি যখন সিটি কলেজে 90-তে জয়েন করি তখন দেখি ওনারা স্পোর্টস নামক যে বিষয়, সেটা যে কি জিনিস সত্যিকার অর্থে ওনারা জানেন না, আমাকে বলতেই হচ্ছে। শুধু টেবিল টেনিসের সীমাবদ্ধ ছিল স্যার। শুধু সামান্য একটা স্পোর্টস নামের একটা অনুষ্ঠান করে দেওয়া ওনাদের দ্বারা হইতো, সেটার জন্য ওনারা অনেক কষ্ট করতেন। বিশেষ করে গাজী স্যার এবং হানিফ ভাই দারুণভাবে চেষ্টা করতেন। মানে চুনের গুঁড়া কিনে এনে ল্যাবরেটরি স্কুলের মাঠে একটা ছোট্ট অনুষ্ঠান করে স্পোর্টস করে ফেলতেন। তো ল্যাবরেটরি স্কুলে তো আমার স্কুল, ওনারা ল্যাবরেটরি স্কুল অথবা টিচার্স ট্রেনিং কলেজের মাঠে এই স্পোর্টস করতেন। ওই মাঠগুলি ছিল খুবই ছোট, বিশেষ করে টিচার্স ট্রেনিং কলেজের মাঠ। ল্যাবরেটরি স্কুলের মাঠ ওনারা খুব একটা পেতেন না, তখনও বোধহয় পেতেন না, কিন্তু ওই টিচার্স ট্রেনিং কলেজের মাঠে করতেন। আমি প্রথম হাফিজউদ্দিন স্যারকে বলি, যে মুহূর্তে ওনারা 90-এর পরে সমস্ত ইয়েগুলোর পরে যখন সেটেল হলো, তখন আমি বলি, স্যার আমি বড় একটা বড় মাঠে করতে চাই স্পোর্টস। বলে এটা কী করে সম্ভব, কোথায় পাবেন? তাহলে স্যার আমি মাঠ অ্যারেঞ্জ করবো। তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে চলে যাই, গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠটাকে আমি ভাড়ায় নেওয়ার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ সেটা পেয়ে যাই। এবং আমি যেভাবে স্পোর্টস করে আসছি, যেহেতু আমি স্পোর্টসম্যান ছিলাম, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের স্পোর্টস, তারপর ঢাকা কলেজের স্পোর্টস, তারপর আমাদের ডিপার্টমেন্ট জিওগ্রাফি ডিপার্টমেন্টের স্পোর্টস, এগুলো সবই আসলে আমি যতদিন স্টুডেন্ট ছিলাম আমার হাতেই হয়েছে বলতে গেলে। স্যাররা আমাকে ওই সুযোগ প্রিভিলেজ দিয়েছেন এবং আমি সুন্দরভাবে গড়ে তুলেছি। কারণ একটা বিরাট টাকার অঙ্ক সেখানে, আমি আমার সততার কারণে একটা টাকাও সেখানে নষ্ট হয় নাই। এবং আমাদের সিটি কলেজেও এরপরেই দেখলাম স্যার ওই স্পোর্টসটা যখন সাকসেসফুলি করতে পারলাম, তারপরে স্যার আমাকে ডেকে বললেন যে যাচ্ছে স্পোর্টসের বাজেট এখন থেকে সবচেয়ে বড় বাজেট, এবং এইটার টাকা আপনাদেরকে আমি দিয়ে দিব এবং আপনারা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে করবেন। আমি গাজী স্যার এবং হানিফ ভাই বলতে হবে, আমি ভাই বলি যদিও অন্য কারণে, যদি অনেক সিনিয়র আমার। তো আমরা সবাই মিলে বসি, ভাইরা এবং বোনেরা, বেশ কয়েক বোন ছিলেন, বিশেষ করে সালমা আপার কথা বলতে হবে, ওদিকে তোহরা আপার কথা বলতেই হবে। তো ওনারা সবাই আমার সাথে বসেন, আমরা বসি একত্র এবং আমরা সমস্ত স্পোর্টস, ইন্টারনাল স্পোর্টস, বিশেষ করে ইনডোর স্পোর্টস, সেটার যত প্রাইজ, এবং তখনও এটা একত্রে ছিল, এবং সব প্রাইজ কেনার জন্য আমরা পুরান শহরে চলে যাই, বিভিন্ন জায়গায় ক্যাপ তৈরি করার জন্য পুরান শহরে চলে যাই। মানে এক অসম্ভব ধরনের খাটনি করে আমরা সেগুলো গড়ে তুলতে শুরু করি এবং আলহামদুলিল্লাহ গড়ে তুলি। আমার একটা প্রশ্ন, আমি যতদিন সিটি কলেজে ছিলাম, একদম 90 থেকে একদম 17 পর্যন্ত, আমি 17 আমি করি নাই, 16 পর্যন্ত সম্ভবত আমি সিটি কলেজের স্পোর্টসের দায়িত্বে ছিলাম এবং সুন্দরভাবে করেছি। এরপরে আমি ফাইন্ড আউট করি টিচার্স কি শরীর চর্চা কলেজের যে মোহাম্মদপুরের যে বিশাল মাঠটা, ওইটাকে আমি সংগ্রহ করি এবং সেখানকার প্রিন্সিপালের সাথে খুবই ঘনিষ্ঠতা ছিল আমার ওনাদের কারণে। এবং আমি শিক্ষা বোর্ড থেকে এবং ক্রীড়া নিয়ন্ত্রণ থেকে, যেহেতু আমি কারাটে ব্ল্যাক বেল্ট করি ফেডারেশন থেকে, ফেডারেশনগুলোর সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। তো ওখান থেকে আমি মাঠের ব্যবস্থা করি এবং এখনো বোধহয় ওটাই চলছে। আমার হাতে প্রথম সেই মাঠ নেওয়া এবং মাঠ সাজানো, কিভাবে বোর্ড দিয়ে, প্ল্যাকার্ড দিয়ে এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ড আগের রাত্রে তৈরি করে
ইভেন বালু ফেলে সেই মাঠ তৈরি করে সেইভাবে স্পোর্টস করেছি। আমার মনে হয়েছে যে ছাত্রছাত্রীরা 2 দিন ব্যাপীও, অনেক সময় একদিন হিট করেছি, আরেকদিন পরের দিন স্পোর্টস করেছি, সেভাবে করেছি। কোনো দিন না পাওয়া গেলে 2 দিনের জন্য না পেলে একদিনে স্পোর্টস করেছি। মূল শুরুটাই হয়েছে স্যার আমাদের কাউন্সিল গঠন হওয়ার পর থেকে এই যাত্রাটা শুরু হ্যাঁ হয়েছে। না, অবশ্যই যেমন স্যার আমার মনে পড়ে তোমাদেরকে পেয়েই আসলে 16 ডিসেম্বরে আপনি ওয়াকাথন করলেন। ও, সে আপনি আরেক এসে বিষয়। বললেন যে রাজা ওয়াকাথন করতে হবে 16 ডিসেম্বর। সমস্ত গেঞ্জি টেঞ্জি সব আপনি জোগাড় করলেন, আমরা সব রেডি হয়ে আসলাম। সে কথা স্যার আজও ভোলার মতো না স্যার। সেটার কথা মনে করাই দিলাম। স্যার, একটা এখন ছবি কি আছে, ওটা কি এখন হয় আমি স্যার? জানি না। ওয়াকাথন মনে হয় আর এখন হয় না। ওয়াকাথনের কনসেপ্টটা ছিল এরকম। তো হাফিজুদ্দিন স্যার বললেন যে আমরা এত বড় একটা বিপদের থেকে কলেজ বের হয়ে আসতে পারলাম, সুন্দর করে সবকিছু গড়ে তুলতেছি। আপনারা বলেন, টিচারদেরকে বলেন যে আমরা কিভাবে একটা অনুষ্ঠান করতে পারি। তখন আমি বললাম, স্যার আমরা একটা ওয়াকাথন করতে পারি। স্যার বললো, ওয়াকাথন কি জিনিস? স্যার হেসে উঠলেন। তো হেসে আমি বললাম, স্যার ম্যারাথনের ছোট ভাই। বলার পরে আবার হেসে উঠলেন, বললেন যে সেটা কি? তো বললাম, স্যার আমি এভাবে একটা ডিজাইন বললাম যে এভাবে একটা অনুষ্ঠান হতে পারে। আমরা এখান থেকে সিটি কলেজ থেকে বের হবো, মিছিল করে শিক্ষক ছাত্ররা ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা প্ল্যাকার্ড করে 27 নম্বর পর্যন্ত ঘুরে হেঁটে আবার সাতবছর রোড দিয়ে কলেজে এসে ঢুকবো, একটা লম্বা পথ। স্যার বললেন যে হ্যাঁ আমি হেঁটে যেতে রাজি আছি। আমি বললাম, স্যার সত্যি সত্যি পারবেন? বলে না পারলে রিক্সায় উঠে বসবো। তো বললাম, স্যার লাগবে না, হেঁটেই হয়তো পারবেন। তো যাই হোক, সুন্দরভাবে স্যার হেঁটে ওই 27 নম্বর, স্যার কিছু দূরে হেঁটে ফিরে আসলেন। আমরা 27 নম্বর হয়ে ঘুরে স্যার আবার জয়েন করলেন আমাদের সাথে। আমরা গেঞ্জি ছাপাইছিলাম শিক্ষকদের জন্য সবুজ কালারের, আমার মনে আছে, স্টুডেন্টদের জন্য নীল কালার। যেমন স্যার আছেন, আপনি আছেন, আরেকজন স্যার আছেন, ইয়ান্টু স্যার আছেন, তারপর আমাদের আরেকজন স্যার কি যেন নাম, মোহাম্মদ আলী স্যারও আছেন। হ্যাঁ না, আমি জানি না ওই সময়টা ছিল আসলে আমাদের মোহাম্মদ স্যার অসুস্থ কিনা। সমস্ত বিপজ্জনক অবস্থা অতিক্রম করার পর একটি চমৎকার সময় সিটি কলেজের উত্তরণের। এবং ওই বছর থেকেই সিটি কলেজ রেজাল্টেও চমৎকার রেজাল্ট করতে শুরু করে। আর আস্তে আস্তে ধীরে ধীরে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হয়। কিন্তু বর্তমান অবস্থা আসলে আমি জানি না। বর্তমান অবস্থা আমি দেখেছি এবারের রেজাল্টে বোধহয় 8-10-এর কাছাকাছি চলে গেছে, এরকম একটা অবস্থা আছে। আসলে স্যার যাই হোক, এটা নিশ্চয়ই সিটি কলেজের শিক্ষকদেরকে এর জন্য দোষারোপ করা যাবে না, বা ছাত্রদেরকেও দোষারোপ করা যাবে না। আবার নিশ্চয়ই চেষ্টা করলে সুন্দর অবস্থায় ফিরে আসতে পারবে, নিশ্চয়ই ফিরে আসা সম্ভব। আমি সবসময় মনে করি সেটাই। এইগুলো দেশের পট পরিবর্তনের কারণেই হয়তো এ ধরনের এফেক্ট হয়েছে, এছাড়া অন্য কিছু না। স্যার আমাদের প্রোগ্রাম অনেকটা ছোট হয়ে আসছে। আমি শেষের দিকে মানে খুব সংক্ষিপ্ত 2-3টা কথা বলুন, আপনাকে জিজ্ঞেস করবো। একটা হচ্ছে স্যার, আপনার ছোটবেলাটা সিটি কলেজের আশেপাশে আপনি বড় হয়েছেন, আপনার নিজের বাড়ি ছিল, পৈতৃক বাড়ি ছিল। আপনার ছোটবেলাকার আমার বেস্ট ফ্রেন্ডের মধ্যে আমাদের নাহিদ স্যারও ছিল, মনে আছে কি? হ্যাঁ, নাহিদ আর কয়েকজন ছিল। একটু যদি ছোটবেলাকার একটু আলোচনা করতে। আমি সত্যিকার অর্থে খুবই ইন্টারেস্টিং আমার ছোটবেলা। আমি ছোটবেলায় স্কুল জীবনের ক্লাস 5 ইভেন 6 পর্যন্ত, 7 পর্যন্ত আমি স্পোর্টস অ্যাটেন্ড করতে পারি নাই, কারণ আমি খুবই ইল হেলথ ছিলাম। অনেক ছোটবেলায় আমি একটা গল্পের, আমাদের যে পড়ার বইগুলো ছিল তার মধ্যে এক বক্সারের একটা গল্প ছিল, যে সে জলুই, সে ছোটবেলায় খুবই ইল হেলথ ছিল এবং তারপর সে চেষ্টা করে, পরে একজন পৃথিবীর সেরা বক্সারে পরিণত হয়। তো ওই গল্পটা আসলে আমাকে সাংঘাতিক অনুপ্রাণিত করে, কারণ আমি এতটাই ইল হেলথ ছিলাম। আমার শিশু অবস্থায় নাকি জন্ডিস ছিল, আমার বাবা ডাক্তার ছিলেন, আমি ওষুধের উপরেই আমার জীবন শুরু হয়। তো সৌভাগ্যবশত সে মিরাকল বলতেই হবে, আমার বাবা যখন ডাক্তার ছিলেন এবং ঢাকা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের একজন নেতা ছিলেন আমার বাবা। তো যে কারণে যখন চায়না থেকে একজন আকুপাঞ্চার শেখানোর জন্য একজন ডাক্তার আসেন, আমার নাম মনে নেই এই মুহূর্তে, তো ওনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করা থেকে শুরু করে সব কিছু আমার বাবার উপরে দায়িত্ব ছিল। তো আমার বাবা ওনাকে আমাদের বাসায় নিয়ে আসেন,
উনি আমাকে ডিনারে দাওয়াত দিয়ে, তো উনি আমাকে ডিনারের সময় দেখে খুব অবাক হয়ে যান যে ইজ হি ইয়োর সান। তো আমার বাবা খুব হেলদি ছিলেন, তো আমার বাবাকে উনি বলেন, যখন এই ধরনের প্রশ্ন করেন, বলে যে ইয়েস ইজ মাই এল্ডেস্ট সান। তো বলে যে হি ইজ সিক, মানে এমনভাবে বলেন যে আমিও ওই সময় শুনে সাংঘাতিক রকমের আহত হই মনে মনে। তো তারপরেই বলেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড মে আই টেক হিজ রেসপন্সিবিলিটি টু মেক হিম চেঞ্জ। তো আব্বার সাথে সাথে বলেন ইয়েস ওয়াই নট। তারপরে যেটা হলো, তো খাওয়া দাওয়া করে উনি চলে গেলেন, ওনাকে বাবা ড্রপ করলেন গাড়ি দিয়ে, ওনার যেখানে থাকার ব্যবস্থা ছিল ড্রপ করলেন এবং বললেন যে আগামী পরশু দিন 2 days পরে ওনাকে আমরা একটা বাসা ঠিক করলেন। বাবা আগেই ঠিক করেছিলেন ধানমন্ডিতে, এখন যেখানে ধানমন্ডি মাঠ তার পাশেই, এখন এগুলো হাই রাইজ সবই, তো একটা দোতলা বাসা তো ঠিক করা হলো। ওনার জন্য ভাড়া ঠিক করা হলো যে উনি 3 মাস থাকবেন ওখানে, এবং ওনার সমস্ত জিনিসপত্র ওনাকে এনে আমরা ঠিকঠাক গুছাই দিলাম। আমিও বাবার সাথে ছিলাম 2 দিন পরে। তো উনি আমাকে সেই দিন বললেন, একটা ছোট্ট বই গিফট করলেন। আমার কাছে বইটা এখনো আছে, আমি আজকে এ ধরনের প্রশ্ন করবে জানলে তো নিয়েই আসতাম। তো ওই বইটার উপরে লেখা ছিল কারাটে শব্দটা, আর ছোট্ট একটা বুকলেট এতটুকু সাইজের। তো ওই বইটা উনি আমাকে গিফট করলেন করে বলেন যে কালকে সকাল থেকে তুমি আমাকে ঘুমের থেকে তুলবে কালকে ভোরে, পারবে? আমাদের বাসা আর ওনার বাসা খুব কাছে, একেবারে কাছে, 5-10 মিনিটের দৌড়ে আসলে আমি 5-7 মিনিট দরকার। কিন্তু আমি তো দৌড়াতে জানি না, তখন শুধু আমি হাঁটতেও পারি না, পেটে ব্যথা হয়, লিভার এত বড় হয়, লিভার প্রবলেম হয়। তো যাই হোক, তো আমি পরের দিন ভোরে ওনাকে ঘুমের থেকে উঠালাম। তো উনি আমাকে বললেন যে তুমি নামাজ পড়ো। আমি বললাম যে নামাজ পড়ি। তো উনি বললেন যে আমি নামাজ পড়বো। আমি তো অবাক হয়ে গেলাম, চাইনিজ উনি নামাজ পড়বেন। উনি আসলে চাইনিজ মুসলমান ছিলেন। তো উইঘরদের নাম বোধহয় আমরা সবাই জানি, উইঘর মুসলিম ছিলেন। উইঘর মুসলিম। তো উনি করলেন কি, আমাকে নিয়ে পাশেই পেছনেই বড় যে ধানমন্ডি মস্ক, ওখানে গিয়ে আমি আর উনি নামাজ আদায় করলাম। নামাজ আদায় করে উনি আসলেন, এসে আমাকে অল্প খাবার দিলেন। একটা মনে আছে আমার, একটা কলা আর সামান্য 2টা বিস্কুট খেয়ে বললো যে এবার চলো মাঠে যাই। ধানমন্ডি মাঠে তখন একটা তাল গাছ ছিল শুধু, আর একটা গোল একটা চত্বরের মতো ছিল, তাল গাছটা ছিল মাঝখানে। তো ওই মাঠে বের হলাম, আমরা দুজনে আসলাম। তো এসে আমাকে নিয়ে উনি আস্তে আস্তে হাঁটলেন পুরো মাঠ, আর বিভিন্ন জিনিস আমাকে ইংরেজি, ওনাদের চাইনিজ ইংরেজি, চমৎকার ইংরেজিতে বললেন। আমি বুঝতে পারলাম যেভাবেই হোক, আমি যেহেতু আমার ভালোই ইংরেজি ফ্লুয়েন্সি ছিল, বাসাতে আমাদের অভ্যাস ছিল ইংরেজি বলা এবং শোনার, তো যে কারণে ভালোই বুঝতে পারলাম। তো উনি আমাকে আস্তে আস্তে লেসন দিতে শুরু করলেন, আমাকে হাঁটালেন প্রথমে, তারপরে 2 চক্কর হাঁটলাম পুরো ধানমন্ডি মাঠ ভিতর দিয়ে। আমি ভাবতেই পারি নাই যে আমি 2 চক্কর মাঠ হাঁটতে পারি। তারপরে দিন আমি এতই সারা শরীরে ব্যথা যে আমি তারপরে আসলাম, ওনাকে ঘুমের থেকে তুললাম, নামাজে গেলাম, তারপর ওনাকে বললাম যে আমার প্রচণ্ড ব্যথা শরীরে। উনি আমার শরীরে একটু হালকা ম্যাসাজ করলেন, করে বললেন যে চলো আবার। এবার উনি আমাকে নিয়ে দৌড়ালেন। এভাবে চলতে থাকলো 3 মাস। এই 3 মাসের মধ্যে উনি আমাকে কারাটের লেসন দিলেন, এবং আমার শরীর 3 মাসের মধ্যে আমার মনে আছে, খুবই স্পষ্ট মনে আছে, আমার 12 পাউন্ড, তখনকার দিনে পাউন্ডের হিসাব হতো, 12 পাউন্ড বা 16 পাউন্ড ওজন বেড়ে গেছে, এবং আমার খাবারের চার্ট পুরো চেঞ্জ হয়ে গেল। আমি তখন 6টা করে ডিম খাওয়া শুরু করি, এবং সাংঘাতিক রকমের এক চেঞ্জ আমার শরীরে। এবং ওই বছরই আমার মনে আছে, ওই বছর স্পোর্টসে, পরের বছর মানে ওই বছরের স্পোর্টসে আমি প্রথম অ্যাটেন্ড করি। আমাকে ড্রিল স্যার জিজ্ঞেস করে, মিজানুর রহমান, ডক্টর মিজানুর রহমান জিজ্ঞেস করে, তোর মোহাম্মদ জায়েদ তুমি কি খেলবা, তুমি তো খেলতে পারো না। আমি বললাম স্যার আমি 3টা দৌড় দিব। কি? উনি বললেন 3টা দৌড় দিবা? বললাম জি স্যার। এবং সত্যি সত্যি আমি এই বছরই ল্যাবরেটরি স্কুলে স্পোর্টসে চ্যাম্পিয়ন হই, এবং স্ট্যামিনা রেস কাকে বলে, দৌড় কাকে বলে আমি শিখে নিয়েছিলাম। এবং আমার মনে পড়ে সিটি কলেজে টিচার হওয়ার পরেও আমি বেশ কয়েকবার টিচারদের দৌড়ে ফার্স্ট হই। এবং
আরও ইন্টারেস্টিং যে ল্যাবরেটরি স্কুলে একবার একটা স্পোর্টস হয় শুরুতে, সেইখানে আমি ল্যাবরেটরি স্কুলের মাঠে দৌড় দিই এবং ওই দিন পিনু যার কথা বললাম ওই বুয়েটের ও চ্যাম্পিয়ন ছিল দৌড়ে, হ্যাঁ ও দৌড় দেয়, কিন্তু ও আসলে এত বেশি স্টার্ট আপটা এত বেশি স্পিড দিয়েছিল, ও পড়ে যায় এবং আমি ঠিকই ফার্স্ট হয়ে যাই। খুবই ইন্টারেস্টিং মুহূর্ত ছিল। ও তারপরে মানে বলে যায় ভাই কী বললো এটা, বুয়েট হারে গেল ঢাকা ইউনিভার্সিটির কাছে। আমি বললাম যে হ্যাঁ তাই হলো আজকে। তো যাই হোক, খুবই ইন্টারেস্টিং মুহূর্তগুলো জীবনের, বলে ভোলার মতো না। আমি আর বেশি কষ্ট স্পোর্টস আনন্দের জায়গা। এমনি সবাইকে আমি সবসময় বলি একটা ব্যক্তির জন্য স্পোর্টস ভেরি ইম্পর্টেন্ট। যেমন টিম গেম শেখা দরকার। আমি যেমন ক্রিকেট খেলেছি, ফার্স্ট ডিভিশনেও খেলেছি, কিন্তু আমি বেশি আমার বাবা সবসময় বলতেন যে একটা ইন্ডিভিজুয়াল গেম সবসময় শিখতে হবে, যেটা টিম দরকার নাই, তোমার নিজের থাকবে। আমি যেমন এখনও এই 65 বছর বয়সে শ্যাডো প্র্যাকটিস করি, প্রতিদিন কারাটে প্র্যাকটিস করি, এবং আমি এখন খুব সুস্থ আছি বলে নিজেকে মনে করি। না না, সে তো অবশ্যই স্যার। আসলে একটা জিনিস বলি, আমাদের কাউন্সিল সিটি যখন কাউন্সিলটা হয় তখন তো ওই সময় অনেক মানে স্মৃতিময় ঘটনা ঘটছে কিন্তু আমাদের সবারই। এমন কি কোনো কিছু মনে পড়ে যেটা আপনাকে মনে করে যে না এটা আমাকে খুব ভালো লাগতেছে আসলে এখন বলে? আমি আজকে যেই জন্য আমাকে এখানে উপস্থিত হতে হয়েছে, বিশেষ করে রাজ্জাক এবং নাভেদের দাওয়াতে, ওরা বাসায় গিয়ে, আমি যেখানে উঠেছি আমার ভাইরার বাসায় জাপান গার্ডেন সিটিতে, আমার ভাইরা উনি অত্যন্ত সৎ মানুষ। উনি অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হয়ে পাবলিক হেলথে চিফ ইঞ্জিনিয়ার হয়ে রিটায়ারমেন্টে গিয়েছেন বহু বছর আগে। উনি প্রায় 75-76 বছর বয়সে একজন সৎ মানুষ এই দেশে। ওনার ওয়াইফ অর্থাৎ আমার যেটা শুনিও লালমাটিয়া কলেজের প্রফেসর ছিলেন, অত্যন্ত স্বনামধন্য প্রফেসর, সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের। তো আমরা ওখানে উঠেছি, ওখানে নাভেদ এবং রাজ্জাক গিয়ে আমাকে একটা ক্রেস্ট দিয়েছে। আজকে অবশ্য ক্রেস্টটা এখানে থাকলে ভালো লাগতো, যাই হোক। তো আমি তখনই বলছিলাম যে ঠিক আছে, তোমরা প্রোগ্রাম ওরকম অ্যারেঞ্জ করলে আমি যাবো, নিশ্চয়ই যাবো। তো আজকে আসলাম যেটা আসলে ওই 90 যখন ওরা বের হয়ে আসে, 91 সম্ভবত, 91 ধরো পাশ করে বেরোচ্ছিল, ইন্টার পাস করি আর 93 ইন্টারনেটে যখন পাশ করে বেরোচ্ছিল তখনই বোধহয়, তখনই আমি ওদেরকে বলি যে আমার একটা খুব স্বপ্ন ছিল। ওটা 93 তখন আমরা 93 সমস্যা আমাদের কাউন্সিলের বয়স শেষ হয়ে গেল, হ্যাঁ। 2 বছর পার করে ফেললাম, আমরা চলে আসতেছি বিকম রাইট 93-তে ওরা তখন বিকম পাশ করে বের হচ্ছে। ঘটনাটা ঘটছে মানে যে বিষয়টা বলতেছিলাম, ঢাকা সিটি ক্লাবের জন্মটা কবে হলো সেটা আপনার হাত ধরেই। আমি তখনই বলছিলাম যে তোমরা যদি এক্স স্টুডেন্টদেরকে নিয়ে একটা ক্লাব তৈরি করো, আমরা যেমন ল্যাবরেটরিয়ান আমাদের একটা চমৎকার অর্গানাইজেশন আছে। এখন তো নর্থ আমেরিকাতে যারা আছে ল্যাবরেটরিয়ান, তাদের অনুষ্ঠান ছিল। আমি যেহেতু দেশে চলে আসবো, এই জন্য ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারি নাই, যদিও আমি লাইফ মেম্বার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠানে। আমি এখন আছি, বলবো একটা কথা সেই জন্যই। তো আমি তখন বলেছিলাম যে যদি একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারো তোমরা, এবং সেটার নাম হতে পারে ঢাকা সিটিয়ান ক্লাব। আমি নামটা বলেছিলাম আমার যতদূর মনে পড়ে স্পষ্টভাবে। এবং তোমরা যদি চেষ্টা করো, খাটনি করো, প্রচণ্ড খাটনি করতে হবে। শুরুতে যে কোনো কিছু গড়ে তুলতে অত্যন্ত পরিশ্রম, অর্থ এবং সব কিছুর প্রয়োজন হয়। পরিশ্রম এবং অর্থ দুইয়ের প্রয়োজন হয়, এবং মেধা, তিনটা জিনিসেরই যথেষ্ট প্রয়োজন হয়। আমি বলেছিলাম যে তোমরা যদি এটা করতে পারো তাহলে একসময় দেখবে যে একটা বড় প্রতিষ্ঠান তৈরি হবে, যার দ্বারা সবাই উপকৃত হবে। বিশেষ করে কলেজে যারা নতুন ছাত্র তারাও উপকৃত হবে। তারা জানবে যে আমরা পাশ করার পরেই আমাদের ভাইয়েরা আছে, তারা নানাভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবে এবং সহযোগিতা করবে। আজকে যদিও ছাত্রছাত্রীরা স্মার্টফোন নির্ভর দিক নির্দেশনায় বেশি অভ্যস্ত হয়ে পড়েছে, আমি জানি যে এই অভ্যস্ততা খুব বেশি দিন টিকবে না, এটা ধীরে ধীরে কমে আসবে। কারণ এর মধ্যে অনেক ধরনের ফলস ক্রাইটেরিয়া রয়েছে, যেগুলো যখন ছাত্ররা বুঝতে পারবে তখন তারা সেগুলো থেকে আস্তে আস্তে সরে আসবে। তবে তার সাথে সাথে এখন এআই এর যুগ শুরু হয়ে গেছে। এআই যারা শিখবে তারা এগিয়ে যাবে, এআই যারা শিখবে না
তারা পিছিয়ে পড়বে। এআই এর কারণে একটা জিনিস হবে, সেটা হলো যারা শুধু স্মার্টফোনকে বা ইউটিউবকে মনে করে যে তারা ওটাই বোধহয় দিক নির্দেশনা, তারা আলটিমেটলি খুব শিগগিরই এটা থেমে যাবে আমার কাছে মনে হয়, গিয়ে এআই এর ওয়ে অফ এআই দিকে আগাতে শুরু করবে। এআই অনেক টেকনিক্যাল বিষয়। আমার ছাত্র ওই নাইমের কথা বলছিলাম, নাইম খান, ও আমাকে জানালো যে ও এআই এর উপরে অনেক ধরনের ট্রেনিং করে এখন এআই এর টিচার হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে সে টিচ করছে। আমি এতটাই আনন্দিত হয়েছি যেটা না বলেই পারি না। ও আমাকে একটা পারফিউম গিফট করেছে, আমার সেটা নিয়ে এসে দেখানো দরকার ছিল। সেটার গায়ে লেখা ওয়াইজ ম্যান, যদিও আমি ওয়াইজ ম্যান নই আমি জানি, তারপরেও ওর কাছে যে আমি ওয়াইজ ম্যান, এটাই আমার সার্থকতা। কারণ আমরা চেষ্টা করেছি সবসময় শুধু পড়ানোর জন্য নয়, একটা ভিশন দেওয়ার জন্য। আমি শিক্ষকদেরকে বলবো যে ছাত্রদেরকে শুধু পড়ানোই আমাদের দায়িত্ব না, ওদের মনের ভিতরে একটা ভিশন ঢুকায় দেওয়া, একটা বড় হওয়ার চিন্তা এবং পজিটিভ একটা নর্মস ভিতরে ঢুকায় দেওয়া, একটা ভাইব্রেন্ট বিষয় ঢুকায় দেওয়া আসল কাজ। এবং আমি যখনই স্টুডেন্টদেরকে নিয়ে বাইরে গেছি, বিশেষ করে ফিল্ড ট্রিপে গেছি, চেষ্টা করেছি সেগুলোকে বেশিভাবে যোগ করার জন্য। তুমি যে প্রশ্ন করেছিলে সেটার উত্তর যাই। প্রশ্নটা কি যেটা বলেছিলে? প্রশ্নটা ছিল আমি নিজেও ভুলে গেছি। যাই হোক, আসলে এই এক বড় সমস্যা। যাই হোক, এখন যেটা বলছিলাম যে আমাদের সেই মুহূর্তটা, তো আসলে সেই মুহূর্তটা যে যখন বললাম ওদেরকে সিটিএন ক্লাব, স্মৃতিময় এক মুহূর্ত, এবং ওরা দুজনেই লুফে নিল এবং বললো যে স্যার আমরা করব। আমি ভাবতেও পারি নাই যে ওরা করতে পারবে। আজকে মনে হয় যে হ্যাঁ, আমাদের চেষ্টায় আজকে সিটিএন ক্লাব নামে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, ওরা চমৎকারভাবে গড়ে তুলছে এবং এটা আরো শক্তিশালী হবে আমি আশা করি। স্যার ওয়েবসাইটও করেছে। আচ্ছা, আপনি দেখছেন? হ্যাঁ, আমি দেখেছি, খুব সুন্দর হয়েছে এবং আশা করি সবার মতামতের ভিত্তিতে আরও ধীরে ধীরে এটা অনেক দূরে এগিয়ে যাবে। এবং ওটা আমার জন্য সিটি কলেজে একটা খুবই ইন্টারেস্টিং মুহূর্ত ছিল। আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই ভালো মুহূর্ত। চেষ্টা করছি আর কি স্যার, যেন মানে সব আমাদের পুরনো স্যার যারা আছেন এখনো জীবিত, ওনাদের সহায়তা প্লাস নতুন পুরনো ছাত্ররা যেন একটা প্ল্যাটফর্মে আসতে পারে। এখন ইচ্ছা ছিল স্যার আপনি থাকা অবস্থায় প্রোগ্রামটা করার, আসলে পলিটিক্যাল এই আনরেস্টের কারণে আসলে ঝামেলায় পড়ে গেছে, আসলে করার মতো সুযোগ ছিল না। চেষ্টা তো আমরা করবোই, সময় হোক। আসলে আমাদের তো আমরা সবাই মনে করি যে আমরা বোধহয় পরিকল্পনা করি, আসলে পরিকল্পনাবিদ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। উনি হচ্ছে পরিকল্পনা করেন, উনি ঠিক করেন যে কখন কোথায় কি হবে এবং সেই অনুযায়ী আসলে হচ্ছে। ইভেন যে ভূমিকম্পগুলা সারা বাংলাদেশে মানুষ এখন অনুভূত করছে, এগুলো সবই থেকে বোঝা যায়। শুধু তাই না, ইভেন ওই সমস্ত উন্নত দেশেও মানুষকে আমি দেখি, যাদের সাথে আমি বসি কথা বলি, যেহেতু আমি এখন রিয়েল এস্টেটের বিজনেস করছি, ওখানে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমার ওঠা বসা করতে হয়। আমি 7 বছর ওখানে চাকরি করেছি একটা বড় কোম্পানিতে, নেসলেতে। তারপরে সেখানে কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করার সৌভাগ্য হয়েছে। স্যার তো বোধহয় এই মুহূর্তে ইউএসএ তে আছে। হ্যাঁ, আমি ইউএসএ তে এখন আছি। তো এখন আমি রিয়েল এস্টেটের বিজনেস করছি ওখানে। তো লোকজনের সাথে কথা বলতে গিয়ে যা বুঝি, ওরাও যে স্রষ্টার উপরে অত্যন্ত অগাধ বিশ্বাস রেখেই কাজ করে, ওদের মধ্যে বেশিরভাগ মানুষই তাই। যাই হোক, আমি আর রাজনৈতিক মানে রিলিজিয়াস পয়েন্টে কোনো কথা বলতে চাই না। ঠিক আছে স্যার, আমি এই শেষের দিকে চলে আসছি স্যার। আমি চাইবো স্যার আপনি ছাত্রদের উদ্দেশ্যে বর্তমানে সিটি কলেজের মানে ছাত্রদের জন্য আপনি কিছু বলা, আর সিটিএন ক্লাব কিভাবে এগিয়ে যাবে সবার সাহায্য নিয়ে, এই বিষয়ে আমি নতুন ছাত্রদের প্রথমে সিটিএন ক্লাবের জন্য বলছি। আমার মনে হয় সিটিএন ক্লাব যে গোড়াপত্তন আমাদের ছাত্রদের, বিশেষ করে রাজ্জাক এবং নাভেদের হাতে হয়েছে, এটাকে শুধু ওদের দুজনের দায়িত্বই নয়, এটাকে গড়ে তোলা, এগিয়ে নেওয়া, এই প্ল্যাটফর্মকে শক্তিশালী করা, নতুন নতুন ভাবনার মধ্যে যোগ করা এবং চিন্তাকে কাজে লাগানো এবং ইমপ্লিমেন্টেশনের জন্য কি করা যায়। এখন ইয়াংরা বিশেষ করে সিটি কলেজের কমার্সের স্টুডেন্টদের একটা বড় অংশ চার্টার অ্যাকাউন্টেন্ট বা
এই ধরনের মানে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলোতে আছে। আমি আশা করব তারা যদি এগিয়ে আসে আর্থিক বিষয়টা প্লাস নতুন ধরনের চিন্তার বিষয়েও তারা ভালো একটা সহযোগিতা দিতে পারে। সায়েন্সের স্টুডেন্টরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আছে, তারাও যদি এগিয়ে আসে এবং তারাও কিছুটা একটা একটা মাসিক চাঁদা যদি নিজের থেকে তারা বসে ঠিক করে নেয় এবং কলেজের একটা মানে সিটিএন ক্লাবের একটা ফান্ড তৈরি করে, আমি মনে করি সেটা খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়া সম্ভব হবে। এবং আমি ঢাকা শহরের বিভিন্ন ক্লাবগুলোকে দেখি, সেই সব ক্লাবের যারা শুরু করেছিল সামান্য একটা ফান্ড দিয়ে, মানে একটা সামান্য টাকা দিয়ে একটা মেম্বারশিপ কিনেছিল, সেগুলো এখন কোটি কোটি টাকা দাম। আমি নাম বলবো না সেসব ক্লাবের, সেসব ক্লাবের মেম্বারদের একটা মেম্বারশিপের দাম কোটি কোটি টাকা। ঢাকা সিটিএন ক্লাবেরও একদিন সেই অবস্থায় হবে, আমি এটাই বিশ্বাস করি। হয়তো আমরা থাকবো না, থাকা না থাকার বিষয় না, কিন্তু সত্যি সত্যি ঢাকা সিটিএন ক্লাবও একদিন ওই পর্যায়ে যাবে আমি আশা করি। এবং সেটার জন্য কি করা দরকার, আমরা আমাদের পুরনো অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাই এবং নতুন নতুন চিন্তা ভাবনাকে কাজে লাগাই। এটা হচ্ছে প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য আমার দৃঢ় বিশ্বাস এবং আমার বক্তব্য এইটুকুনি। তোমাদের চেষ্টাতেই তোমাদের এই ক্লাব চমৎকারভাবে গড়ে তোলা সম্ভব এবং আশা করি আমি তোমরা সেটা করবে এবং অবশ্যই করবে। আর সেই ক্ষেত্রে আমরা যারা সিটি কলেজের শিক্ষক, বিশেষ করে যারা প্রাক্তন শিক্ষক, যারা শিক্ষকতা করে আসছি, তারা অনেকেই এখনো সুস্থভাবে জীবনযাপন করছি, তাদেরকে তোমরা ইচ্ছা করলে কাজে লাগাতে পারো। এবং যারা এখন সিটি কলেজ আছে, বিশেষ করে আমার অনেক ছাত্র সিটি কলেজের শিক্ষক অবস্থায় আছে এই মুহূর্তে, যাদের আমি সবসময় স্মরণ করি, নামে নয় শুধু, তাদেরকে আমি স্মরণ করি। প্রতি ওয়াক্তের নামাজের দোয়াতে আমি সিটি কলেজের শিক্ষকদের জন্য দোয়া করি এবং এটা আমার একটা অভ্যাস। এবং ছাত্রছাত্রীদের জন্য দোয়া করি, যারা বর্তমান এবং যারা পাশ করে বের হয়ে গেছে তাদের সবার জন্য। যাই হোক, আমি বলবো যারা বর্তমান ছাত্র, তারা আমি যা দেখেছি তারা নানাভাবে অস্থির এক জীবনযাপন করছে এবং সিটি কলেজের আশেপাশে তাদের ধূমপানের যে চিত্র আমি কয়েকদিনে দেখেছি, তাতে আমি বুঝতে পেরেছি তারা খুবই অস্থির অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। সিটি কলেজের আশেপাশে বেশ কয়েকটা চমৎকার প্রতিষ্ঠান আছে, যেমন চক্ষু একটা হাসপাতাল আছে, এমন একটা চ্যারিটি হাসপাতাল, গরিবদের সেবা দেওয়ার হাসপাতাল। একজন কি বলবো, চক্ষু বিশেষজ্ঞ, বাংলাদেশের ইতিহাসের একজন শ্রেষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ, ডক্টর কি নাম, রিফায়েতুল্লাহ, ওনার পরিবারের সাথে আমার ভালো সম্পর্ক আছে, ওনার ছেলেদের সাথে, ওনার নাতিদের সাথে আমার ভালো সম্পর্ক আছে। এবং নাতিরা পুতিরা এখন পড়ছে সিটি কলেজে, তারাও আমার খুবই আদরের। তো বলতেই হচ্ছে যে ওই প্রতিষ্ঠানের আমি সেদিন চোখ দেখাতে যাচ্ছিলাম, তো দেখাতে গিয়ে দেখি পুরো সিঁড়ি ভরা আমার সিটি কলেজের ছাত্রছাত্রীরা সুন্দর বসে নানা ধরনের খাওয়া দাওয়া করছে এবং পান করছে। তো আমি খুবই অবাক হয়েছি, আমার মনে হয়েছে যে ওগুলো নিজেরাই ছেড়ে দেওয়া উচিত। এবং আমরা তো সবাই শিক্ষিত, তাই না? কলেজ পর্যন্ত যারা আসে বাংলাদেশে তারা আসলে শিক্ষিত জন। আমি আশা করব সেই সব দিককে, এবং আশেপাশে কোনো জায়গায় আড্ডা না দিয়ে সিটি কলেজের ভিতরেই বসে গল্প করি, অসুবিধা তো কিছু নাই। এবং গল্প করলে যদি মন এবং মননের তৃপ্তি ঘটে, অবশ্যই গল্প করা যেতেই পারে। এবং আরও অনেক জায়গা নির্দিষ্ট করে নেওয়া যেতে পারে, সেসব জায়গাতে বিভিন্ন রকম পার্ক আছে। 4 নম্বরের ওখানেও একটা ছোট্ট মাঠ আছে, আমারই করা। আমি সেই প্রতিষ্ঠানের একজন প্রতিষ্ঠাতা একজন ব্যক্তি। ওখানে একটা ছোট্ট ক্লাব, আমরা ওখানে লোকজন গাঁজা খেত, সেক্ষেত্রে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দিয়ে পুরো জায়গাটাকে আমরা একটা ছোট্ট খেলার মাঠ তৈরি করেছিলাম, এখনও সেটা চলছে। ওখানে একটা ছোট্ট ক্লাবও আছে, কোচিংও হয় এবং বিভিন্ন ক্লাবগুলো প্র্যাকটিস করতে আসে। খুব সুন্দর প্রতিষ্ঠান সেটাও। আমি যদিও এখন আসলে ওটার সাথে নাই, তারপরেও আমি একজন ফাউন্ডার মেম্বার ওটার। তো এটা তো অবশ্যই একটা গর্বের বিষয়। খেলাধুলা আসলে
করলে এবং খেলাধুলার সাথে থাকলে আমার মনে হয় সুস্থ থাকার একটা বড় সুযোগ হয়। বড়। আমি এখনকার ছাত্রদেরকে বলবো তোমরা খেলাধুলায় বেশিটা মন দেওয়ার চেষ্টা করো, সাথে পড়াশোনা করো। আর নিশ্চয়ই করে সারা দুনিয়া সম্বন্ধে জানার জন্য গুগল ব্যবহার করো, সাথে চ্যাট জিপিটি ব্যবহার করো, সাথে এআই শেখা শুরু করো এবং নিজেকে নিজেকে ওদের কাছে মানে এই সমস্ত সিস্টেমের কাছে বিক্রি করে দিও না, তুমি ওদেরকে নিজের কাজে লাগাও। যেমন নাইমের কথা বললাম, তোমাদের নাইম স্যার ওরকম কাজ করেছে, ওইরকমভাবে নিজেকে তৈরি করো। রোবোটিক্স তৈরি হচ্ছে, ছাত্ররা রোবোটিক্সে দারুণ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের স্টুডেন্টরা। তোমরা চেষ্টা করো, ডিবেটে যাও, বিভিন্ন রকম স্পোর্টসে অ্যাটেন্ড করো। এই যে জিয়াউর রহমান কিছুদিন আগে মারা গেল, গ্র্যান্ড মাস্টার, ওকে আমি নিজে ধরে নিয়ে গিয়ে দাবা খেলা শেখাতে নিয়ে যেতাম। তারপরে ওকে গ্র্যান্ড মাস্টার হয়েছে শেষ পর্যন্ত সে, এবং আমি ওকে নিয়ে গিয়ে নটরডেম কলেজে কম্পিটিশন করতে যাই টুর্নামেন্টে, এবং আমরা উইন করি, সিটি কলেজ জিতে আসে। আমরা যতগুলো ফুটবল ক্রিকেট ম্যাচে আমরা গিয়েছি, আমি টিম নিয়ে গেছি বিভিন্ন জেলায় বিভিন্ন সময়, প্রত্যেকটা সময় আমরা জয়লাভ করেছি। ঢাকা ডিভিশন চ্যাম্পিয়ন হলাম, ঢাকা ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছি ফরিদপুরের মাঠে গিয়ে খেলে। তো সেই জন্য বলছি যে তোমরা চেষ্টা করো, নিশ্চয়ই তোমরা চমৎকার চমৎকার নতুন নতুন খেলা আবিষ্কার করো, বিভিন্ন ধরনের বোর্ড গেম আবিষ্কার করো, দেখবে যে কত আনন্দ লাগছে। নতুন নতুন ওই তোমার স্যারেরা নতুন নতুন কি বলে কি জানি বলে বিভিন্ন রকমের তৈরি করছে না, কম্পিউটারে বিভিন্ন তৈরি করে সেগুলো ব্যবহার করে শুরু করো। এআই এর মাধ্যমে সেগুলো তৈরি করছে, তোমাদের স্যারেরাও তৈরি করছে। স্যারদের সাথে যোগাযোগ করো, নিজেরা পড়াশোনা করে শেখো, সেগুলো চমৎকার সময় কাটাও, আনন্দের সময় কাটাও, এবং স্যাডনেস দূর করে দাও জীবন থেকে, আনন্দ নিয়ে আসো। দেখবে যে বুকটা ভরে যাবে আনন্দে, এবং ভাইব্রেন্ট হও, অসম্ভব ধরনের শক্তিশালী জীবন তৈরি করতে চেষ্টা করো। দেশ তাহলে উপকৃত হবে, চমৎকার একটা দেশ গড়ে তুলতে পারবে ইনশাল্লাহ। যাই হোক, ইনশাল্লাহ। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। এই পর্যায়ে সোনালী অতীত বিষয় নিয়ে আমরা যে প্রোগ্রামটা শুরু করেছি এটা চলমান থাকবে, অন্যান্য স্যারদেরকেও আমরা আনবো। এবং যার কথা না বললেই নয়, প্রোগ্রামটির শেষ পর্যায়ে এসে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সিটি কলেজের পিতা বলতে আমরা বুঝি প্রিন্সিপাল হাফিজউদ্দিন স্যারকে, যিনি আমাদের কাউন্সিলের মানে চেয়ারম্যান বলি, সভাপতি বলি, উনিই ছিলেন। আমরা ছিলাম তার শাখা প্রশাখা। উনি সবসময় চাইতেন এক্সেলেন্স, সবসময় চাইতেন ভালো, এবং আমরা ওনার কথায় যতটুকু চলতে পেরেছি নিজেকে সৌভাগ্যবান মনে করি, এবং প্রত্যেকটি বিষয় উনি খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতেন। তো এই পর্যায়ে একটা কথা বলবো আমাদের এই প্রোগ্রামটি শেষের পথে, যে আমাদের সিটিয়ান ক্লাবেরও মানে ধরে নিতেই পারি উনি আমাদের গুরু, চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা, সব কিছুই। কেননা এই টোটাল বিষয়টা ওনার কাছ থেকেই স্যার যেমন পেয়েছেন, কিভাবে একটা মানে কলেজকে মানে খুব বাজে অবস্থা থেকে উপর উঠে নিয়ে আসতে হয়, আমরাও স্যারদের শিষ্য হিসাবে আমরা অনেক কিছু শিখেছি, চেষ্টা করে যাচ্ছি। তো সিটিয়ান ক্লাবের পক্ষ থেকে এবং সিটি কলেজের পক্ষ থেকে এবং স্যারের 27 বছরের কর্মজীবনের মধ্যে থেকে জনাব হাফিজ স্যার সম্পর্কে কিছু কথা না বললেই নয়। স্যারের মুখ থেকে কিছু কথা হাফিজ স্যারের জন্য বলবেন, এতটুকুই আমার মানে আমার শেষ প্রশ্ন হিসেবে রইল। এবং আমি এই প্রোগ্রামের মাধ্যমে একটি জোর দাবি জানাই, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি কখনো সুযোগ হয় এই কীর্তিমান স্যারের জন্য যে কোনো একটা সরকারি পদক যদি কখনো দেওয়া যেত, আমার মনে হয় আমরা অনেক উপকৃত হতাম, কৃতজ্ঞ হতাম। কারণ শূন্য থেকে সিটি কলেজকে আজকে আমি যতটুকু শুনেছি 70 কোটি টাকার প্রজেক্টে নিয়ে গেছেন, এবং তার উত্তরসূরি হিসাবে যে কজন শিক্ষকের এই সিটি কলেজের অবদান রয়েছে তাদের মধ্যে অন্যতম নূর মোহাম্মদ জায়েদ স্যার। স্যার এই পর্যায়ে হাফিজ স্যার সম্পর্কে কিছু মূল্যায়ন করবেন। স্যার, জনাব হাফিজ স্যার সম্পর্কে কিছু কথা বলুন। তুমি এমন এক ব্যক্তি, এক মহিরুহ জনাব হাফিজউদ্দিন স্যারের কথা বললে। আমি সর্বপ্রথম ওনার সাথে আমার দেখা হয় ঢাকা সিটি কলেজে, যেদিন আমি ইন্টারভিউ দিতে আসি ভাইবা বোর্ডে, ওনার সাথে প্রথম আমার দেখা হয়। আমি ওই মানুষটির সেই
ওনাকে দেখার পর আমি তখনই মনে মনে সিদ্ধান্ত নিই যে এই ধরনের একজন মানুষের সাথে কাজ করার সুযোগ পেলে সত্যি সত্যি আমি উপকৃত হব, আনন্দিত হব। ইন্টারভিউ চলে, ইন্টারভিউয়ের আমি ছিলাম লাস্ট ম্যান, যেহেতু আমি তখন চাকরি করি। চাকরি করার কারণে একদম শেষ অফিস থেকে ফিরে আমি একটা দরখাস্ত জমা দেওয়ার জন্য গেটে আসি। খুব ইন্টারেস্টিং গল্প অবশ্যই এটা। তো ওই সময় বাইরে যে বাক্সটায় নেওয়া হচ্ছিল, শিক্ষকদের অ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছিল, সেই বাক্সটা নিয়ে দুজন লোক ভিতরে চলে যাচ্ছিলেন। একজন হচ্ছে সালাউদ্দিন, ওর নাম না বললেই হবে না, সালাউদ্দিন, এবং আরেকজন উনি চাকরি ছেড়ে চলে গেছেন আমেরিকাতে, ওই ভদ্রলোক দায়িত্বে ছিলেন উনি, এবং ওনার পাশে দাঁড়ানো ছিলেন আরেকজন, ওনারা কর্মকর্তা সিটি কলেজের। তো ওই নামটা এই মুহূর্তে মনে আসছে না, আমি খুবই দুঃখিত। তো উনি আমাকে বললেন যে আপনি কি অ্যাপ্লিকেশন দিবেন? আমরা তো বাক্স বন্ধ করে ফেলছি, ঠিক আছে আপনার অ্যাপ্লিকেশনটা আমার হাতে দেন। তো আমি ওনার হাতে দিয়েই চলে যাই আসলে। তারপর যাই হোক, আমি দেখি 2-3 দিন পরে আমার ইন্টারভিউ ডাকেন, ভাইভা ইন্টারভিউ দিতে আসি আমি। লাস্টে সবার ইন্টারভিউ হয়ে যায়, লাস্টে আমার ইন্টারভিউ হয়। আমাকে যে প্রশ্ন করা হয়েছিল, একটা প্রশ্ন এখনো মনে আছে, যে আমাকে বললো যে এই মুহূর্তে প্রকৃতিতে একটা ঘটনা ঘটছে, আপনি কি জানেন সেটা কি? আমি বললাম জি স্যার আমি জানি, এটা চন্দ্রগ্রহণ চলছে। আসলে ওই রাত্রে চন্দ্রগ্রহণ ছিল। তো বললো যে আপনি কিভাবে জানলেন? সেই প্রশ্নটাই ছিল আমার কাছে খুব ইন্টারেস্টিং। তো আমি বললাম যে স্যার কিছু যদি মনে না করেন আমি বলবো, আমি আমি একটু একটু বেশি বলতে চাই। বললেন না, বলেন, আপনার হাতে সময় আছে। এত সুন্দরভাবে বললেন উনি। আমি বললাম যে স্যার আসলে সকাল থেকে আমি জানতাম না যে আজকে চন্দ্রগ্রহণ হবে। তো সাথে সাথেই স্যার ইন্টারভিউ করলেন, বললেন যে কেন আপনি সকালে পেপার পড়েন না, নিউজ পেপার? আমি বললাম যে স্যার আমি সকালে নিউজ পেপার পড়ি না। তখন উনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন যে কেন পড়েন না? তো বললাম যে স্যার ওই মুহূর্তে আসলে এরশাদের সময় চলছিল। আমি আসলে এরশাদই বলি, কিছু মনে করবেন না, কারণ উনি ছাত্রদের উপরে আমাদের সময় ট্রাক চালাই দিয়েছিলেন। ওরপর থেকে আর ওনার নামেই শুধু আমি ডাকি, কোনো বিশেষণ যোগ করতে পছন্দ করি না। যাই হোক, তো যেটা হলো, তো আমি বললাম যে ওনার কারণে আমি ওই পত্রিকা সকালে দেখি না, ওনার ছবি থাকে তো পত্রিকার উপরে, ওই জন্য সকালে দেখি না, আমি রাত্রে প্রতিদিন বিকালে মানে সন্ধ্যা হওয়ার পরে এটা দেখি। তো আমি বিকালবেলা যখন এটা দেখলাম, তখন দেখলাম যে আজকে চন্দ্রগ্রহণ, এবং আমি তখন থেকে জানি যে চন্দ্রগ্রহণ আজকে। আর আপনার প্রশ্ন থেকে আমি বুঝতে পারছিলাম যে আপনি এই প্রশ্নটা করছেন। তো উনি খুব খুশি হলেন, এবং যাই হোক আমি এরপরে বুঝতে পারলাম যে আমি এরপরের স্টেজে গিয়েছি, সেটা ক্লাস পার্টিসিপেশন, ক্লাসে পড়াতে হবে। 3 জনকে ওনারা সিলেক্ট করলেন, এবং তার মধ্যে থেকে আমিও একজন। তো পরের দিন সকালে আমরা 3 জনই আসলাম ক্লাসে পড়ানোর জন্য। তো ওই মুহূর্তে উনি আসলেন, এসে বললেন যে আপনারা কে আগে যেতে চান? আমি বললাম স্যার আমি আগে যেতে চাই, কারণ আমার আবার অফিসে যেতে হবে ওই ক্লাসটা নিয়ে। সো উনি বললেন যে 15 মিনিটের জন্য পড়াতে পারবেন, এই আমরা একটা টিম ভিতরে থাকবে, আর আপনারা এক এক করে আসবেন, 15 মিনিট করে 45 মিনিট পড়াবেন 3 জনে। তো বললেন ঠিক আছে। তো আমি চলে গেলাম, গিয়েই আমার ওরকম কোনো একটু হোমওয়ার্ক করা ছিল, কিন্তু পুরো প্রস্তুতি ছিল না। তারপরে আমি বোর্ডে গিয়ে একটা ম্যাপ আঁকতে শুরু করলাম, ওয়ার্ল্ড ম্যাপ, ফ্রি হ্যান্ড ওয়ার্ল্ড ম্যাপ। আমি যেহেতু আঁকতে পারি, আমি আগেও বলেছি যে আমি খুব ভালো ছবি আঁকা শিখেছি। আর ছবি আঁকা শিখেছি এমন একজন ব্যক্তির হাতে, তার নাম না বললেও নয়, উনি হচ্ছেন আর্টিস্ট শাহাবুদ্দিন। উনি আমাদের প্রতিবেশী বড় ভাই, ওনার হাতেই আমার পেন্সিল ধরা। উনি আমাকে ছবি আঁকা শিখিয়েছেন। বিশ্বের শ্রেষ্ঠ একজন আর্টিস্ট, এই মুহূর্তে ফ্রান্সে থাকেন, বাংলাদেশেও থাকেন। তো যাই হোক, ভাইয়াকে আমি স্মরণ করছি। তো হাফিজউদ্দিন স্যার যার কথা বলছি, স্যার আমার ম্যাপ আঁকা দেখছিলেন খুব কেয়ারফুলি, এবং আমি স্টুডেন্ট ডিল করছিলাম সিস্টেম্যাটিক্যালি, একজনের পরে একজনকে কোয়েশ্চেন করার জন্য সুযোগ দিচ্ছিলাম, এবং সারা পৃথিবী এক কথা থেকে আরেক কথা আঁকছিলাম, এবং সারা পৃথিবী ওদেরকে নিয়ে ওই 15 মিনিটের মধ্যে আমি ভ্রমণ শেষ করি। তো স্যারের এটা খুব পছন্দ হয়। তো স্যার আমাকে বলেন যে
উনি বের হয়ে আসেন, আমি নেমে বের হয়ে আসি, উনি বের হয়ে এসে আমাকে কংগ্রেচুলেট করেন এবং বলেন যে আপনি নিচে গিয়ে বসেন, চার ব্যবস্থা আছে মানে, ও বাকি দুজনের পড়ানো হয়ে গেলে তারপর আমরা রেজাল্ট একবারে দিয়ে দিব। আমরা আচ্ছা ঠিক আছে। যাই হোক, আরও সময় বসতে হয়, নিচে গিয়ে চা কফি খাই এবং বিস্কুট, বড় বড় বিস্কুট ছিল সুন্দর দুইটা। তো খেতে খেতে অনেক কিছু চিন্তা করি যে কেন জানি ভিতর থেকে মনেই হচ্ছিল যে এখানেই বোধহয় আজকে আমার রেজাল্টের ফয়সালা হয়ে যাবে। তো যাই হোক, শেষ পর্যন্ত বাকিরাও আসলেন, স্যার পুরো টিম সহ নেমে আসলেন। ওখানে মশিউর ভাইও ছিলেন, আমার মনে আছে। মশিউর ভাই যেহেতু আমার সিনিয়র, আরও 2 বছর আগে উনি জয়েন করেছিলেন, এবং আমার ওই জায়গাতে যেই জায়গাটা খালি হয়েছিল সেও আমার খুবই ঘনিষ্ঠ ছিল। আমি এই মুহূর্তে নাম মনে করতে পারছি না। ও আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এবং গ্রিন রোডেরই ছেলে। আমরা সবাই আসলে গ্রিন রোডেরই। ও গ্রিন রোডে ছিল। ও 2 বছর পড়িয়ে তারপরে পিএইচডি করার জন্য আমেরিকা চলে যায়, ক্লাইমেটোলজিতে পিএইচডি করার জন্য চলে যায়। যাই হোক, আর মশির ভাই ওই ভাইবা বোর্ডে ছিল, আরও 3-4 জন ছিলেন, 4-5 জনের একটা বোর্ড। যাই হোক, আমরা নিচে আসার পরে হাফিজুদ্দিন স্যার বলেন যে আমি এইভাবে ক্রাইটেরিয়া সেট করেছিলাম, ড্রেস, বাচনভঙ্গি, তারপরে ডেলিভারি এবং ভয়েস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন 10টা পয়েন্ট, এবং 10টার মধ্যে নূর মোহাম্মদ জাহেদ সাহেব 8 পেয়েছেন, 8.5 বা 8.5 পেয়েছেন। এরপরের জন 7 পেয়েছেন, তারপরের জন 6 পেয়েছেন। তো আমাদের দুজনকে 7 এবং 8.5 আমরা দুজন পেয়েছি। আমাদের দুজনকে উনি বললেন যে আপনাদের মধ্যে থেকে যে চাইবেন সুযোগ থাকবে ওনার, নূর মোহাম্মদ জাহেদ সাহেব, আপনি যদি জয়েন না করেন কালকের মধ্যে তাহলে আমরা ওনাকে নিব, আর উনি যদি জয়েন না করেন তাহলে আমরা 3rd জনকে ইয়ে করব। তা আমি বললাম স্যার আমি জয়েন করবো। সাথে সাথেই ওখানে জয়েন লেটার দিয়ে আমি তারপরে সিটি ব্যাংকে অফিসে যাই, ওখানে গিয়ে রেজিগনেশন লেটার দিই। আমাকে আমার সিটি ব্যাংকের, যেহেতু আমি সিটি ব্যাংকের যে ট্রেনিং হয় সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম, ফার্স্ট ট্রেনিংটাতে ফান্ডামেন্টাল ট্রেনিংয়ে। ওই জন্য একেবারে হাইয়েস্ট অথরিটি থেকে আমি যেহেতু ইয়েতে কাজ করছিলাম, কি বলে হেড অফিসে, সো হাইয়েস্ট অথরিটি থেকে সবাই আমাকে চিনতেন। ট্রেনিংয়ে যেহেতু ওনারা আসছেন, আমার স্পিচ ছিল এবং আমার আঁকা একটা বাংলাদেশের ম্যাপে আমি সিটি ব্যাংকের পয়েন্ট আউট করে রাখছিলাম। সেসব কারণে খুবই দ্রুত তার সাথে আমার সাথে সবার পরিচয় হয়। যাই হোক, ওনারা আমাকে অনেক রিকোয়েস্ট করেন যে চাকরি ছেড়ে যেন না, এই বোকামি করেন না, ইটস এ প্রফেশনাল জব, আর টিচিং ইজ নট এ জব। একজন বলেই ফেলে যে টিচিং ইজ নট এ জব। আজকে এই বয়সে এসে মনে হয়েছে যে ওই কথাগুলি যেন কানে বাজে অনেক সময়। আজকে ব্যাংকে থাকলে ব্যাংকের একজন হয়তো বিশাল কেউ হয়ে বসতাম। আজকে বাংলাদেশের ব্যাংকগুলোর যে অবস্থা, অর্থের বিশাল একটা অবস্থা হয়তো আমার মধ্যে এত দরিদ্র অবস্থা হয়তো থাকতো না। যাই হোক, তো হাফিজউদ্দিন স্যার আসলে ছিল অ্যাট্রাকশন। ওনার ওই অ্যাটিটিউড আমাকে দারুণভাবে অ্যাট্রাক্ট করে এবং আমি সাথে সাথেই চাকরি করতে জয়েনিং লেটার দিয়ে চলে যাই। এবং উনি আমাকে বলে যে আপনি তো আমি যতদূর দেখেছি আপনি লিখেছেন চাকরি করেন, আপনি চাকরি কী করবেন? উনি আমাকে জিজ্ঞাসা করেন, আপনি তো জয়েনিং লেটার দিচ্ছেন। তো আমি বললাম যে স্যার আমি আজকে রেজিগনেশন লেটার দিয়ে ওটা ছাড়া দিয়ে চলে আসবো। বলে আপনাকে তো ওরা ছাড়বে না, তখন আপনি কী করবেন? স্যার এভাবে বলতে থাকবেন। আমি বললাম স্যার আমি দেখি। তাহলে যাই হোক, পরের দিন এসে ক্লাস নিতে শুরু করলাম এবং স্যার আমাকে ধীরে ধীরে খুবই আপন করে নিতে শুরু করলেন। উনি আমার সাথে এতটাই বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে শুরু করলেন যে ওনার ছেলে মেয়ে অ্যাঞ্জেল এবং নন্দিনী দুইজন আমার কাছে কারাটে শিখতে শুরু করে। আমার বাসায় যায় তারা, স্যারও নিজে আমার বাসায় যেতে শুরু করেন। এবং স্যার একদিন আমাকে বলে যে যাচ্ছে আমাকে ড্রাইভিং শেখান, আপনার কাছে আমি ড্রাইভিং শিখবো। তা আমার গাড়িতে আমি স্যারকে নিয়ে ধানমন্ডি মাঠে ড্রাইভিং শেখাতে শুরু করি। স্যার ড্রাইভিং শিখেন আমার গাড়ি দিয়ে। তো এইভাবে আরও কাছের কথা কি বলবো, যেহেতু
স্যারের ওয়াইফ, উনিও আমাদের টাঙ্গাইলের একজন বিদুষী মহিলা এবং উনি উনি অত্যন্ত ভালো পরিবারের একজন মানুষ। স্যারও জানতেন আমি টাঙ্গাইলের ছেলে, যদিও আমি টাঙ্গাইলে বড় হইনি, ঢাকাতে বড় হয়েছি, গ্রিন রোডেই বড় হয়েছি এবং গ্রিন রোডের বাসাতে স্যার প্রায়ই আসতেন। আমার আসলে খুব ভালো একটা সময় স্যারের সাথে আমার কেটেছে, খুবই আপন সময়। স্যারের বাসাতে আমার যাওয়ার কোনো ইয়ে ছিল না, কারণ ছিল ওই 90 যখন একটি ছেলে খবর আসে আমাদের কাছে যে ছেলেটি মারা যায় এবং রোড অ্যাক্সিডেন্ট হয়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, এবং একজন মারা যায় আর একজন আহত অবস্থায় হসপিটালে। তো ওই মুহূর্ত ছিল গভীর রাত। তো স্যার তখন ওই কি যেন জায়গাটার নাম, ঢালাই কি জানি, ঢালাই পার না কি বলে ওখানে, ওই যে ধানমন্ডি ইয়ের ওই দিকের ভিতরে গলি, শঙ্করের চিপার মধ্যে একটা বাসায় স্যারের বাসা ছিল। তো সেই বাসায় আমরা শিক্ষকরা গিয়ে উপস্থিত হয়ে আমাকে মোটরসাইকেলে করে আক্তার ভাই নিয়ে যান। আমি সবসময় আক্তার ভাই বলতাম, আর আক্তার ভাই আমাকে ছোটো ভাই ডাকতেন সবসময়। তো আক্তার ভাই আর আমি গ্রিন রোড থেকে চলে যাই এবং ওখানে গিয়ে দেখি শফিক ভাই এবং আরও 2-1 শিক্ষক বাংলার কি বলে ওনারা উপস্থিত ছিলেন, প্রায় 6-7 জন। মাইনুদ্দিন ভাই ছিলেন কিনা এই মুহূর্তে মনে নেই, কিন্তু বাংলার আরিফ স্যার ছিলেন। তো যাই হোক, তো সবাইকে বসেন, আমি তখন একমাত্র ইয়াং। তো আরও যারা আস্তে আস্তে আসতে শুরু করে, ইয়াংরাও বেশ কয়েকজন এসে উপস্থিত হন। মাসুদুজ্জামান সেও আসে শহীদ ভাইয়ের সাথে, যেহেতু ওনারা দুজনে ঘনিষ্ঠ আত্মীয়। তো যাই হোক, তখন একটা সিদ্ধান্ত হয় যে আমরা কী করব। তো আমাদের তখন ওরকম ট্রান্সপোর্ট বা অন্য কিছুই ছিল না। তখন আমি প্রথম বলে উঠি যে স্যার, আমি ঢাকা মেডিকেল কলেজে ওই লাশের কাছে যাব, আমি লাশ দেখবো, আমি লাশের সমস্ত সৎকার আমি করবো, আমি নিজ হাতে করবো। তখন হাফিজউদ্দিন স্যার বলে যে আচ্ছা, এটা কি সম্ভব? আপনি চিন্তা করে দেখেন যে এটা কতটুকু ভয়াবহ বিষয় হবে। ওরা ওখানে বসে আছে, ওরা তো আপনাকে সম্মানের সাথে কিছু করতে দিবে না, আপনাকে আহত করবে, ইয়ে করবে। স্যার আমার জন্য অস্থির হয়ে ওঠে। ইভেন স্যারের ভিতর থেকে ভাবিও বলে ওঠে যে এটা যাওয়া ঠিক হবে না। তা আমি আবারও জোর গলায় বলি যে না, এই মুহূর্তে যদি আমরা না যাই আমরা হেরে যাব, আমাদেরকে যেতেই হবে। তারপরে একটা পর্যায়ে গাজী স্যার এবং শফিক স্যার, ওনারা গাজী ভাই এবং শফিক ভাই সিনিয়র ভাইরা ইয়ে হয়, খালেকুজ্জামান ভাই এবং সবাই বলে যে হ্যাঁ ঠিক আছে, যাওয়া হবে, যেতে হবে। তখন আমি আর আক্তার স্যারের বললাম যে আক্তার ভাই, আমি আর আপনি মোটরসাইকেল নিয়ে চলে যাব। তখন স্যার বলে যে স্যার রাজি হন যে না যায় স্যার, আমিও যাবো। আপনারা যাবেন, আমি যাব না? সত্যি এই মানুষটা এত সাহসী মানুষ। ওই রাত্রে পরে কীভাবে যাবো আমরা, তখন একটা পুলিশের ধানমন্ডি থানায় ফোন করা হয় এবং একটা পুলিশের ওই তখনকার দিনে এরকম বেঞ্চ লাগানো পুলিশের ইয়ে ছিল, এগুলো কি জানি বলা হতো, টেম্পু, এক ধরনের টেম্পু ছিল। তো এই একটা টেম্পু আমাদের জন্য নিয়ে আসা হয়। আমরা হেঁটে রোড পর্যন্ত যাই, সাত মসজিদ রোড, সেখান থেকে তারপরে টেম্পুতে আমরা সবাই উঠি। আর আক্তার ভাই মোটরসাইকেল নিয়ে, আমি আর আক্তার ভাই মোটরসাইকেলে চড়ে আসতে থাকি, আর ওই টেম্পুতে স্যারদেরকে উঠাই, আমরা সাথে সাথে যেতে থাকি। যে একদম মোটরসাইকেল নিয়ে প্রথমে আমি আমার আক্তার ভাই ঢুকে যাই, আমি লাফ দিয়ে আগে নেমে যাই, দেখি গেটের সামনে ওরা জটলা করতেছে। আমি নেমেই একটা চিৎকার করি, এই তোরা কে রে? এমন জোরে চিৎকার করি যে ওরা তো প্রথমে হতভম্ব হয়ে যায়, তারপরে যায় স্যার করতে থাকে। তো ওরা কয়েকজন আসে, কারণ এর আগেই ওদের সাথে ওরা জানতো যে আমি কারাটে ব্ল্যাক বেল্ট এবং ওদেরকে যে কোনো সময় পেটাইতে সক্ষম, প্রয়োজন হইলে 5-7 জনকে পেটাইতে পারবো, এরকম আমার নো হাউ জানা আছে। তো ওরা সাথে সাথে দৌড়ে আসে, স্যার, তাই বললাম যে হাফিজউদ্দিন স্যার আসছেন, তোমরা সবাই স্যারের নিয়ে ভিতরে আসো, লাশ কোথায় আমার দেখাও। তো আমি একটু স্লো করি, একটু পজ দিই, এই মুহূর্তে স্যার এবং সবাই সব টিচাররা নেমে আসে। এবং আমি আপনারা হয়তো জানেন কিনা জানি না, ওই সময় ঢাকা
মেডিকেল কলেজের গেটের যে দরজাটা, ওইটা ওই ওয়েস্টার্ন সেলুনে যেমন ধাক্কা দিলে দরজা আসা যাওয়া করে, ওই রকম প্যাটার্নের ছিল একটা বড় ডোর। আমি ওটাতে সাথে সাথে একটা জোরে ধাক্কা দিয়ে ঢুকে যাই এবং সমস্ত টিচাররা আমার সাথে ঢুকে পড়ে এবং ওরা তো হতভম্বের মতো ওখানে দাঁড়ায় থাকে। ওরা কি করবে, সিটি কলেজে এসে মারধর করার কথা শিক্ষকদেরকে, সেখানে ওরা চলে আসে উল্টা আমার পিছে পিছে সব। আমি সরাসরি একদম দৌড়াতে দৌড়াতে, মানে দ্রুত গতিতে, দৌড়াতে বললে ভুল হবে, দ্রুত গতিতে একদম লাশটার কাছে যাই। দেখি একটা বারান্দার মধ্যে লাশটা একটা বেডের মধ্যে পড়ে আছে, এরকম গোল অবস্থায় পড়ে আছে, গোল হয়ে আছে। তো আমি তলা দিয়ে আগে হাত দিই, দিয়ে বলি এটা লাশটা এখনো এখানে পড়ে আছে। এত জোরে চিৎকার করি, মনে হয় মেডিকেল কলেজের হাসপাতাল কেঁপে ওঠে। তখন ওরা দৌড়াদৌড়ি শুরু করে যে স্যার কি করবো। আমি বললাম যে শিগগির এটা নামায় শিগগিরই ব্যবস্থা করো, আমি কাপড় এবং ইয়েটির ব্যবস্থা করতেছি, শিগগিরই গোসলের ব্যবস্থা করো, আমরা শিগগিরই নিয়ে যাওয়ার বাসার সামনে। ও আবার ছিল হাতিরপুল বাজারের ছেলে। তো হাতিরপুল বাজারের ছেলে এবং ঢাকা কলেজে এমপ্লয়ি ছিলেন ওর বাবা, এবং আমার খুবই ঘনিষ্ঠ ছিলেন। আমি যেহেতু সায়েন্সের ছাত্র ছিলাম, আমাদের যে ল্যাব, ওই ল্যাবের একটা দায়িত্বে উনি ছিলেন। তো আমার লবণ টবণ দেওয়ার দায়িত্ব উনি সবসময় নিজেই করতেন। সিদ্দিক স্যার ছিলেন, আর আরেক স্যার ছিলেন, স্যারের নাম মনে নাই। তো কেমিস্ট্রির লবণ টবণগুলো খুব ঝামেলা করতো স্যাররা, আমরা ওই ওনাদের সহায়তায় লবণ টবণ সব লিখে টিখে সব ঠিক করে দিয়ে দিতাম। তো যাই হোক, এগুলো বলতেই হচ্ছে না, যাই হোক। তো হাফিজউদ্দিন স্যার সাথে সাথে আমি স্যারকে ইশারা দিই, স্যার আর দেরি করবেন না, এখন ব্যাক করেন, চলে যান, আমি আসি। আমি আর আক্তার স্যার থেকে যাই, আর স্যারদেরকে কিছুক্ষণের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে আবার সেই টেম্পুতে তুলে স্যারদেরকে বিদায় করে দিই। আমার যেই উদ্দেশ্য ছিল সেই কাজ হয়ে যায়। আমি তারপর থেকে একদম লাশ গোসল করানো পর্যন্ত নয়, জানাজা পর্যন্ত আমি হাতিরপুল বাজারে তারপরে চলে আসি ওই লাশ নিয়ে, একটা টেম্পুতে করে লাশ নিয়ে চলে আসি। আক্তার ভাইকে বলি আপনি চলে যান, আর লাগবে না, আমি একাই পারবো এখন। তারপরে গোসলের ব্যবস্থা করি। ওই পাড়ার মধ্যে সব আমার পরিচিত ছেলেরা সব বের হয়ে আসে কিছুক্ষণের মধ্যে। কেউ ভাই, কেউ জায়দ ভাই, কেউ আমার ডাকনাম আছে একটা নাইবা বলি, সেই নামে সবাই ডাকতে শুরু করে, সব লোকজন চলে আসে, এলাকার নারী পুরুষরা চলে আসে। তারপর আমি তাদেরকে বলি যে ওর গোসলের ব্যবস্থা করে, ওর বাবাকে বলি যে কোথায় দাফন করবেন। তো বলে যে আপনি বলেন স্যার, আপনি যেখানে বলবেন সেখানেই করবো। আমি বলি গ্রামের বাড়িতে নিয়ে গেলে সবচেয়ে ভালো হবে, গ্রামের বাড়িটা আপনাদের আমি শুনলাম নিজেদের পারিবারিক গোরস্থান আছে। বলে জি স্যার আছে। তো আমি বললাম যে তাহলে গ্রামের বাড়িতে নিয়ে যান। আমি এর মধ্যে কমিউনিকেট করলাম কলেজের সাথে প্রতি ঘন্টায় ঘন্টায়, আর আমি এর মধ্যে গোসল টোসল সমস্ত ওই কাটাবন থেকে কাপড় চোপড় কিনে নিয়ে যাই, মানে কাফনের কাপড় চোপড় সব গোসল টোসল শেষ করে কাফনের কাপড় নিজে হাতে পরাই নেই, পরায় টরাই। তারপর ওর জানাজার জন্য আদর টাদর মেখে সব কিছু সুন্দর করে, জানাজা কোথায় হবে। তো আমি ওরা বললো যে স্যার ওরা এখন ওদের বন্ধুরা সবাই এখন আমার সাথে কাজ করতেছে, খুবই ভালোভাবে কোঅপারেট করছে ওরা, এবং ওরাও বুঝতে পারছে যে এটা দুর্ঘটনাজনিতভাবে এটা হয়েছে, এটা সিটি কলেজের টিচারদের কোনো দোষ নাই, এটা আল্লাহ থেকেই হয়েছে। এবং আল্লাহ তালাই ওই মুহূর্তে সমস্ত পট পরিবর্তন করে দিয়েছে ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের ঘটনা দিয়ে। এবং সেই বিষয়টাকে আমরা খুবই হোল হার্টেডলি নিয়ে সেই কাজগুলি করি। এবং সমস্ত শিক্ষকরা সিটি কলেজ থেকে আসেন, হাফিজউদ্দিন স্যার নিজে আসেন, এবং তখন ভাইস প্রিন্সিপাল ছিলেন মোস্তাফিজুর রহমান স্যার, ওনার নাম না বললেই নয়, উনিও ছিলেন। এবং সবাই এসে এখানে জানাজা করে, আমি জানাজায় উপস্থিত থেকে ওইখানে আমি নিজেই তারপরে ওদের ট্রাকে তুলে দিই, ডেড বডিটা তুলে দিই। আমি আর ওদের গ্রাম পর্যন্ত যাই নাই, আমি অত্যন্ত টায়ার্ড ছিলাম। সকাল থেকে রাত 3টা থেকে এই বিকাল 5টা 5:30 পর্যন্ত এক নাগারে সেই দিনের স্মৃতিময় অবস্থা। এবং হাফিজউদ্দিন স্যার এরপর থেকে যে কোনো বিষয়ে আমাকে অত্যন্ত মূল্যায়ন করেছেন, কিন্তু ধীরে ধীরে সেটারও হয়তো পরিবর্তন আসছে একটা সময়। কারণ আমি গণতন্ত্র বোধের একজন মানুষ, তো বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান চালাতে গেলে স্যারের ধারণা ছিল যে গণতান্ত্রিকভাবে সেটা সম্ভব নয়। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে
কিছু কিছু ক্ষেত্রে স্যারের সাথে আমার দ্বিমত হতে হয় তো। যৌক্তিক দ্বিমত হতো, এবং আমি সেই বিষয়ে স্যারের সাথে সবসময় মানে ওপেন আলোচনা করেছি। আমি সবসময় চেয়েছি যে গণতান্ত্রিকভাবে কলেজটাকে আরও আগায় নেওয়া যায় কিনা, কিন্তু সেটা সম্ভব হয় নাই একটা পর্যায়ে। স্যার সেটাতে একমত ছিলেন না। তারপর উনি যখন ইন্তেকাল করেন তার আগের একটা ছোট্ট ঘটনা দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে উনি তখন হসপিটালে, ওনার ক্যান্সার ছিল, থাইরয়েড ক্যান্সার। ওনাকে আমরা চিকিৎসা করাই বিভিন্নভাবে। উনি প্রথমে গোপনীয়তার সাথে এটা করছিলেন। ওনার কিছু ক্লোজ শিক্ষক ছিলেন, বিশেষ করে শফিক ভাই এবং মাসুদুজ্জামান ভাই। ওনারা দুজন ছাড়া কেউ ওনার সম্বন্ধে, ওনার গোপন বিষয় সম্বন্ধে জানতে পারতো না। এটা উনি গোপনীয়তা বজায় রাখতেন ওনাদের মাধ্যমে, ওনাদেরই হয়তো বুদ্ধিতে হতে পারে, আমি জানি না, বাট এটা গোপন থাকতো। তো যে গোপন আর কতক্ষণ থাকে। তো একদিন হঠাৎ করে স্যার আমার সাথে কথা বলতে বলতে অসুস্থ হয়ে পড়েন, এবং আমি বুঝতে পারি যে এটা থাইরয়েড প্রবলেম। আমি স্যারের সাথে সাথে বলি, স্যার আপনার কি থাইরয়েড প্রবলেম? স্যার বলে, আপনি জানলেন কীভাবে? আমি বলি, আমাকে কেউ জানায় নাই, আমি বুঝতে পারতেছি। এরপর থেকে স্যার আমার সাথে থাইরয়েডের বিষয়ে আলোচনা এবং পিজিতে যাওয়ার বিষয়ে স্যারের সাথে, স্যারের চিকিৎসার বিষয়ে আমি অনেক কিছু জানতে পেরেছি। যাই হোক, ওই সময় আমি একটা রিসার্চের কাজে খুব ব্যস্ত ছিলাম, যে কারণে আমি চাচ্ছিলাম একটা রিসার্চ পেপার ইন্টারন্যাশনাল পেপার হিসেবে দেওয়ার জন্য থাইল্যান্ডে, মালয়েশিয়াতে একটা পেপার প্রেজেন্টেশনের জন্য নিজে প্রিপারেশন নিচ্ছিলাম। যাই হোক, স্যার তখন দেখলাম যে স্যারের সাথে আসলে তখন আমার একটা দূরত্ব তৈরি হয়, বেশ দূরত্ব, এবং সেটাকে আমি এডুকেশনে মানে একাডেমিক পয়েন্ট কাজে লাগাতে শুরু করি। আমি আমার এমফিল শুরু করি, আমি পিএইচডি করার জন্য আগাতে শুরু করি। তো আমি বুঝতে পারি যে কলেজের বিষয় থেকে আসলে আমার আর প্রয়োজন নাই। তো সেই জন্য আমি আর সরে যেতে থাকি, কারণ স্যার তখন স্যারের যে বই, অ্যাকাউন্টিং বই ভিত্তিক একটা গোষ্ঠী স্যারের সাথে একাত্ম হতে শুরু করে। সেই বই ভিত্তিক গোষ্ঠীর সাথে আমি আসলে একমত ছিলাম না। তো আমি যেই কারণে ওখান থেকে সরে যাই। আমি আমার নিজের বই লিখে বাজারে দিয়ে দিই, ওইটা আলাদা, যেহেতু আমার সাবজেক্ট পুরো ভিন্ন, অ্যাকাউন্টিং না। আর সিটি কলেজে অ্যাকাউন্টিং একটা বড় বিষয়, বিভিন্ন জন বই লেখে, তো নিজেদের মধ্যেও আবার এক ধরনের সমস্যা আমি দেখতে পাই, যে ওনাদের মধ্যেও সমস্যা ছিল। তো সেগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই, খুবই স্বাভাবিক। যদি এটা গণতান্ত্রিকভাবে আলোচনার মাধ্যমে সম্ভব ছিল ঠিক করা, ওনারা পারেন না। যাই হোক, আমাকে দুঃখের সাথে এই বিষয়টা বলতেই হলো। তো স্যারকে আমি অত্যন্ত আন্তরিকভাবে সম্মান করি, এবং সেই সম্মানের জন্য আমার মন থেকে চাচ্ছিলাম, আল্লাহকে বলতেছিলাম যে আমি এমন একটা কিছু করতে চাই স্যারের জন্য, যে স্যার যেন আমি যেন সারা জীবন মনে রাখতে পারি, যে স্যারের জন্য আমি এইটুকু অন্তত করতে পেরেছি। তো যেটা হলো, স্যার হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লেন। সারা সিটি কলেজের টিচাররা, স্টুডেন্টরা দৌড়ে গেল স্যারের জন্য রক্ত দেওয়ার জন্য। স্যারের রক্ত ডেভেলপ করছিল না ওই থাইরয়েডের ইয়ের কারণে, হোয়াইট সেলগুলি নষ্ট হয়ে যাচ্ছিল খুব দ্রুততার সাথে। তো ওনাকে কি যেন নাম, বড় হসপিটালটা, স্কয়ার হসপিটালে স্যারকে ভর্তি করা হয়। আমিও যাই, আমিও গিয়ে বলি যে আমিও রক্ত দিব। তখন আমার বয়স 50-এর ঊর্ধ্বে। তখন ওরা বলে যে না, আপনার রক্ত নেওয়া যাবে না। তো আমি বললাম যে আমি এই রক্ত দেওয়ার চেয়ারে বসছি, এখান থেকে উঠবো না যতক্ষণ আপনারা রক্ত না নেবেন। তখন ওরা বলে যে না, আপনার তো রক্ত নেওয়া যাবে না। তখন মহিবুল্লাহ ভাই এবং মিনহাজ ভাই, এই দুজন ওদেরকে বোঝায়। ওরা দুজন আমার লোকজনকে খুব ভালো বোঝাইতে পারে, বিশেষ করে মিনহাজ ভাই খুব ভালো বোঝাইতে পারে লোকজনকে। তো এই জন্য উনি অনেক সম্পদশালী ব্যক্তিতে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্লট, বাড়ি ঘর ওনার আছে। তো খুব ভালোভাবে বোঝাতে পারেন এবং করতে পারেন, উনি খুব সাকসেসফুল একজন মানুষ। তো মিনহাজ ভাই ওদেরকে বললো, এবং মহিবুল্লাহ ভাই বললো যে শোনেন, এই ভদ্রলোক কোনো কথা শুনবে না, ওনার রক্তটা টেস্ট করার জন্য নেন, নিয়ে ওনারে ছাড়েন, ওনাকে উনি চাইলে উঠে যাবেন। তারপর ওরা আমার কাছ থেকে রক্ত নিল, নিয়ে টেস্ট করতে দিল, এবং আমি উঠে গেলাম। আমি চলে গেলাম, কেন আমার খুব টিকিট করা ছিল। আমি 2-1 দিনের মধ্যেই চলে যাব মালয়েশিয়াতে একটা পেপার প্রেজেন্ট করার জন্য। তো এমন সময় আমার মনে আছে, হঠাৎ করে পরের দিন আমাকে জানানো হইলো যে আমার ওই রক্ত টেস্টে দেখা গেছে যে আমার রক্ত
দেওয়ার যোগ্য। আচ্ছা, মানে আমার রেড ব্লাড সেল এবং হোয়াইট ব্লাড সেল এগুলো খুবই ভালো আছে। একজন 35-40 ইয়ার্সের মানুষের যতটুকু থাকার কথা ওইটাই আছে, বা ওর চেয়ে বেশি আছে, কম নাই। তো আমি রক্ত দিতে পারবো, দান করতে পারবো। তো যাই হোক, আমি মনে মনে ভাবছিলাম যে ইস, যদি স্যারের জন্য একটা ব্যাগ রক্ত দিয়ে যেতে পারতাম। এর আগে কিন্তু আমি বহু জনকে বহু সময় রক্ত দিয়েছি, রক্তদান করার বহু ধরনের রক্তদান করার ইতিহাস আমার জীবনে আছে। ইভেন এমন রক্তদান করেছি যে সরাসরি আমার থেকে রক্ত নিয়ে একজনকে দিয়েছে, তার যেহেতু তার ইয়ে করা হচ্ছিল, অপারেশন চলছিল। না অপারেশন না, তার সেই সময়কার দিনে ব্লাড যে ক্লিনিং করে কি জানি, তো স্যার রিসাইকেলটা আরে যাদের কিডনি ড্যামেজ হয়ে যায় তাদেরকে কি জানি, ডায়ালিসিস। তখনকার দিনে ডায়ালিসিস অন্যরকম ভাবে হতো। একজন এয়ারফোর্সের অফিসার আমার খুবই ঘনিষ্ঠ, তাকে ওইভাবে বড় নিডল দিয়ে আমার রক্ত নিতে হয়েছিল, এবং আমার টিউবটা অলমোস্ট কেটে গেছিল আমার মনে আছে, বা ডাইরেক্ট রক্ত দেওয়া হয়েছিল। এছাড়াও আরও অনেক এরকম রক্ত দিয়েছি আমি। যাই হোক, তো স্যারেরকে রক্ত দেওয়ার জন্য মনটা খুব চাইতেছিল, এবং হঠাৎ করে দেখি আমার ফোন বেজে উঠলো। কে ফোন করলো? ফোন করলো অ্যাঞ্জেল, আমার সেই প্রিয় ছাত্র এবং স্যারের একমাত্র ছেলে। অ্যাঞ্জেল বললো যে চাচু, ও এরকমভাবে মানে প্রেশার দিয়ে ডাকতো সবসময়, যা চাচু চাচু এরকম করতো। তো বললো যে চাচু, আব্বুর তো এক ব্যাগ রক্ত লাগবে, আপনি কি পারবেন দিতে এই মুহূর্তে? আমি যে এখন আসতেছি, কারণ আমার বাসা স্কয়ার হসপিটাল মাত্র মোটরসাইকেল চালা যেতে 2 মিনিট দরকার। তো আমি 2 মিনিটের মধ্যে বা 3 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। সাথে সাথে ওরা আমাকে নিয়ে গেলো, অ্যাঞ্জেলার আমি দৌড়াই সেই রক্ত দেওয়ার রুমে গেলাম, এবং সত্যি সত্যি এক ব্যাগ রক্ত দিলাম। আমি খেলে অ্যাঞ্জেলকে বললাম, অ্যাঞ্জেল বাবা, আমি চলে যাচ্ছি পরশুদিন, কালকে না পরশুদিন আমার ফ্লাইট, আমি তো আর দেখা করতে আসতে পারতেছি না, তুমি কেমন থাকে আমার জানাইও। আমার ফোনটা রোমিং দেওয়ার চেষ্টা করব, যদি না হয় আমি যোগাযোগ পাবো না, আমি আজ 6 দিনের জন্য যাচ্ছি, আমি চলে আসবো ইনশাল্লাহ, আইসা স্যারকে পাবো। আসলে আমি আর স্যারকে পাই নাই। আমি এসে এয়ারপোর্টে যখন নামি তখনই দেখি যে আমার ফোনের মধ্যে অনেকগুলো SMS, এবং প্রথম টেলিফোনটা বেজে ওঠে হানিফ স্যার। হানিফ ভাই আমাকে টেলিফোন করে বলে, জায়েদ ভাই স্যার আর নাই, স্যারকে আমরা দাফন করে ফেলছি। কি বলবো, ওইটাই ছিল আমার স্যারের সাথে সবচেয়ে আনন্দময় এবং স্মৃতি বিজড়িত এবং অত্যন্ত দুঃখের একটা মুহূর্ত। আমি স্যারের পাশে থাকতে পারি নাই তার মৃত্যুর সময়, যদিও যখনই যে কোনো সময় প্রয়োজন হয়েছে, সেটা রাতে হোক দিনে হোক, যখনই স্যার ডেকেছেন আমি উপস্থিত হওয়ার চেষ্টা করেছি এবং উপস্থিত থেকেছি যতদিন উনি ডেকেছেন, এটুকু বলতে পারি। ওনার মতো একজন মানুষ, ক্ষণজন্মা মানুষ, যিনি সত্যি সত্যি একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে জানেন, শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, উনি চাইলে আরও অনেক কিছু গড়ে তুলতে পারতেন, কিন্তু এতটাই কনসেন্ট্রেটেড ছিলেন এই প্রতিষ্ঠানের প্রতি যে এটাকে একটা পর্যায় পর্যন্ত সেন্টার অফ এক্সিলেন্স পর্যন্ত নিয়ে যাবেন, এটাই ছিল ওনার উদ্দেশ্য, এবং আমি মনে করি উনি ওনার উদ্দেশ্য সফল হয়েছিলেন। ধন্যবাদ, এইটুকু বলবো। এই পর্যায়ে সোনালী অতীতের অতিথি প্রফেসর মোহাম্মদ জায়েদ স্যার, আমাদের প্রিয় স্যার, স্যারের সাথে আমাদের ইতি টানতে হচ্ছে। অনেক সময় ধরে আমরা কথা বলেছি, তো সবচেয়ে বড় কথা হচ্ছে সিটি কলেজের তৈরির পিছনে হাফেজউদ্দিন স্যারের যে অবদান, এটা আসলে কখনো অস্বীকার করার শক্তি কারোই নেই, এবং স্যার নিজেও চান, আমরাও চাই কোনো একদিন হয়তোবা স্যারকে সরকারিভাবে মূল্যায়ন করা হবে, এবং আজকে সিটি কলেজ যে জায়গায় দাঁড়িয়ে আছে, সত্যিকার অর্থে 90 সালের যে একটা গুরুত্বপূর্ণ সময় এবং যে অবদান সিটি কলেজকে দাঁড় করার পিছনে যে কজন শিক্ষক বা ছাত্ররা ছিলেন, তাদের মধ্যে জ্বলন্ত এবং জীবন্ত আমরা দুজনই বেঁচে আছি ইনশাল্লাহ, কারণ আমরা দেখেছি সিটি কলেজকে ধ্বংস হতে, আমরা সিটি কলেজকে দাঁড় করানোর অবস্থাও আমরা দেখেছি, এবং আমরা চলে আসছি। স্যাররা ছিলেন 27 বছর স্যার শিক্ষকতা করেছেন, অন্যান্য স্যাররাও ছিলেন, সবাই মানে নিষ্ঠার সহিত সিটি কলেজকে দাঁড় করিয়ে দিয়েছেন। তো স্যাররাও চান সিটি কলেজ যেন সেই সময় যেভাবে চলে আসছে এভাবে চলে।
হয়তো কিছু উত্থান পতন আছে মাঝখানে। আশা করি বর্তমান কমিটি বা বর্তমান স্যাররা সবাই মিলেমিশে হাফিজুদ্দিন স্যার এবং জাহিদ স্যার যারা অক্লান্ত পরিশ্রম করে সিটি কলেজকে আজকে সিটি কলেজ পরিচিতি দান করে গেছে, তাদের সম্মানটা রক্ষা করবেন এবং সিটি কলেজকে ওইভাবে পরিচালনা করবেন। তো এই বলে আমি একটু স্যার কিছু কথা বলবো। বর্তমানে সিটি কলেজের প্রশাসনে বা দায়িত্বে যারা আছেন, বিশেষ করে নেয়ামুলের কথা বলছি, ইংরেজি বিভাগের শিক্ষক এবং আমার খুবই ঘনিষ্ঠজন, আমার ছোট ভাই বলতেই হবে। আমি আশা করি যে যখন যেই জায়গায় মানে কাজের জন্য দাঁড়ানো থাকে, তখন নিষ্ঠার সাথে সেই দায়িত্বগুলি পালন করলে নিশ্চয়ই পরবর্তীতে যখন এই সময় চলে যাবে তখনও মানুষ মনে করবে। আমি শুধু মানুষ মনে করা নয়, তাদের তৈরি করা কাজগুলি জ্বলন্ত হয়ে পড়ে থাকবে। যেমন আমার হাতে, আমি যখন সায়েন্সের চেয়ারম্যান হয়েছি, তখন আমি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট গড়ে তোলার চেষ্টা করেছি, ল্যাবগুলোকে গড়ে তোলার চেষ্টা করেছি এবং আমি খুব সাকসেসফুলি সকলের সহযোগিতায় করতে সক্ষম হয়েছি। এবং আজও আমি জানি ম্যাথমেটিক্সের টিচাররা আমাকে স্মরণ করে, সায়েন্স ডিপার্টমেন্টগুলোর শিক্ষকরা আমাকে স্মরণ করে। একটা কঙ্কাল কেনা হয়েছিল বহু আগে, কঙ্কালটার একটা বাক্স কেনা সম্ভব হয়েছিল না, আমার হাতে সেই বাক্সটা তৈরি করা হয়, কঙ্কালের যে বক্সটা, এবং ওই কঙ্কালটাও নিশ্চয়ই আমার কথা নিশ্চয়ই মনে করে। কি বলেন, ঠিক না? কি বলো তোমরা? অবশ্যই। তো আমার শামসুল হক ভাইয়ের কথা নিশ্চয়ই বলতে হবে। এবং ম্যাডামরা, ফিজিক্সের ম্যাডাম, কি নাম জানি ওর, আমি এই মুহূর্তে অনেক কিছু মনে করতে পারি না। যাই হোক, সবার কথা আমার খুব মনে আছে, যারা সেই সময় সহযোগিতা করেছে, প্রত্যেকটা কাজে এগিয়ে এসেছে। এবং আমি আশা করি এখনও যারা যেখানে যেই দায়িত্বে আছেন, তারা সবাই যেন নিজের দায়িত্ব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান। সিটি কলেজ থেকে যাবে এবং সিটি কলেজে কাজ থেকে যাবে, সবার কাজের যে মূল্যায়ন এটা হবে, সময় নিশ্চয়ই আমাদের মূল্যায়ন করবে এবং কাজের মূল্যায়ন করবে। এটুকুন বলে আমি শেষ করছি। এই পর্যায়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।